মিন্দানাওয়ের বন্দী পর্ব ২ সাইমুন সিরিজ ৩। কয়েকদিন খুবই ব্যস্ত ছিল আহমদ মুসা। মিন্দানাও, সোলো, পালোয়াং ও বাসিলান দ্বীপপুঞ্জের পিসিডার প্রশাসন ইউনিটের যে ট্রেনিং ১ মাস আগে শুরু হয়েছিল তা শেষ হয়ে গেল। সুস্থ ও সফল জনপ্রশাসন ব্যবস্থা প্রশাসন কর্মীর চরিত্র ও দক্ষতার উপর নির্ভরশীল, এরই অনুশীলন চলেছে ট্রেনিং শিবিরে। আহমদ মুসার পরিকল্পনা অনুযায়ী এই প্রশাসন কর্মীদেরকে তাদের শস্য অঞ্চলে গিয়ে আইনের উৎস, আইন ও আইনের ব্যবহার শীর্ষক শিক্ষা কোর্সে আরও ৬ মাস করে কাটাতে হবে। ট্রেনিং কর্মীদের বিদায় দিয়ে সেদিন দুপুরে আহমদ মুসা ফিরে এল তার কক্ষে। ক্লান্ত দেহ এলিয়ে দিল বিছানায়। হঠাৎ টেবিলের ফুলদানির দিকে দৃষ্টি আকৃষ্ট হল তার। সঙ্গে সঙ্গে সে উঠে বসল। ফুলদানির ফুলগুলো অমন শুকনো কেন? মনে হচ্ছে কয়দিন থেকে ফুল বদলানো হয়নি। এতদিনের মধ্যে এমনটি তো কখনো হয়নি। আহমদ মুসা লক্ষ্য করল আলনার কাপড়গুলো বেশ অগোছালো। যে কাপড় যেভাবে সে রেখেছে সেইভাবেই আছে। বিছানারও সেই অবস্থা। চাদর ঠিকভাবে পাড়া নেই। একদিকে বেশি ঝুলে আছে, অন্যদিকে কম। এই সময় রুনার মা ঘরে ঢুকল। বলল, জনাবের খাবার তৈরি। আহমদ মুসা ওদিকে কর্ণপাত না করে বলল, ফুলদানিতে শুকনা ফুল কেন রুনার মা? আপা মনির অসুখ তো? কার? শিরির? জি। কতদিন ধরে অসুখ? আজ ৪ দিন। কি অসুখ? জ্বর। ৪ দিন থেকে জ্বর। মুর হামসারকে বাইরে পাঠালাম, সেদিনও কি জ্বর ছিল? মুর হামসার তো আমাকে কিছু বলেনি, সে গেল কেন? এটুকু থেমে সে বলল আবার, কি ওষুধ খাচ্ছে? ছোট সাহেব ডিসপেন্সারি থেকে ওষুধ এনে দিতে বলে গিয়েছিলেন, এনেছি। জ্বর কমেনি? না, আরও বাড়ছেই যেন। রুনার মা আমাকে এ সংবাদ কেন বলনি? আহমদ মুসার কণ্ঠে কঠোরতা ঝরে পড়ল। রুনার মা ভীত হয়ে পড়ল। ধীরে ধীরে সে বলল, আপামনিও কিছু বলেনি, আমিও বুঝতে পারিনি। মাফ করবেন জনাব। শিরিকে কি খেতে দিচ্ছ? কিছুই খায় না। মাঝে মাঝে একটু আধটু গ্লুকোজ খায়। আহমদ মুসা তাড়াতাড়ি একটি স্লিপ লিখে রুনার মাকে দিয়ে বলল, এটা নিয়ে গার্ড রুমের খলিলকে দাও। সে যেন এখনই গিয়ে ব্যারাকের হসপিটাল থেকে ডাক্তার নিয়ে আসে। আর তুমি গিয়ে ওর কাছে বস। কোথাও যাবে না। রুনার মা সিসনক নিয়ে বেরিয়ে গেল। আহমদ মুসা ওজ্জারলেসের সামনে গিয়ে বসল। দক্ষিণ মিন্দানাওয়ে মরো উপসাগরের তীরে সাহেলি ঘাঁটির সাথে যোগাযোগ করল সে। মুর হামসার ওখানেই গেছে। মুখ এখনো শুকনা কেন? কোথেকে আসছ রুনার মা? আপনার অসুখের কথা বড় সাহেবকে জানানো হয়নি, বড় সাহেব রাগ করেছেন। শিরির চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমার অসুখের কথা কেমন করে উনি জানলেন? আমি বলেছি। তুমিই তো বলেছে, তাহলে রাগ করলেন কেন উনি? আমি তো বলিনি, উনি জিজ্ঞেস করেছিলেন। হঠাৎ কেমন করে জিজ্ঞেস করলেন উনি? না, উনি জিজ্ঞেস করছিলেন রুনার মা, ফুলদানিতে শুকনো ফুল কেন? তুমি কি বললে? আমি বললাম, আপামনির অসুখ। তারপর? আমাকে বকাবকি করলেন। খলিলকে ব্যারাকে পাঠালেন ডাক্তার আনতে। শিরি আর কিছু বলল না। চোখ বুজল সে। তার মনে আনন্দ বেদনার ঢেউ। ওর কাছ থেকে আর কি চাই? একটু স্মরণ করেছেন, করুণা করেছেন, এই তো যথেষ্ট। উনি কাছে আসবেন আমাকে দেখতে, অমন দুঃসাহসিক আকাঙ্ক্ষা কি আমার সাজে? খলিল সংবাদ দিল ডাক্তার এসেছে। রুনার মা গিয়ে ডাক্তার নিয়ে এল। সব শুনে ওষুধ দিয়ে চলে গেল ডাক্তার। পাশেই বসে রয়েছে রুনার মা। শিরি এপাশ ওপাশ ফিরছে, স্বস্তি পাচ্ছে না কিছুতেই। রুনার মা বলল, কষ্ট লাগছে আপাম্মি।
না রুনার মা একটু থেমে বলল, তুমি বসে বসে কষ্ট করছ কেন? শুয়ে আরাম করগে যাও। না, বড় সাহেব তোমার কাছে কাছেই থাকতে বলেছেন আমাকে। সিঁড়ি কিছু বলল না। অনেকক্ষণ পরে একসময় ধীরে ধীরে বলল, উনি ঘরে আছেন রুনার মা। কে? তোমার বড় সাহেব? না, বাইরে গেছেন। আমি দাঁড়াতে পারব, হাঁটতে পারব না। তুমি ধরে আমাকে একটু ওর ঘরে নিয়ে যাবে। কেন? আগে বল, পারবে কি না? তোমার হুকুম কোনটা না মেনেছি? তাহলে যাও, বাগান থেকে ফুলদানির জন্য কয়েকটি গোলাপ নিয়ে এসো। সিঁড়ি রুনার মার কাঁধে হেলান দিয়ে আহমদ মুসার কক্ষে গেল। দুর্বল হাতে ধীরে ধীরে ফুল সাজিয়ে রাখল। বিছানায় চাদর পাড়ার ঢং দেখে হাসল সিঁড়ি। বলল, এতদিনেও কাজ শিখলে না রুনার মা? সিঁড়ি চাদর ঠিক করতে যাবে, এমন সময় আহমদ মুসার টেবিলের ওয়্যারলেস যন্ত্রে লাল সংকেত জ্বলে উঠল, সাথে সাথে একটানা সংকেত শব্দ। সিঁড়ি একটু দ্বিধা করল, একটু ভাবল, হয়তো কোন জরুরি মেসেজ। সিঁড়ি গিয়ে ওয়্যারলেস রিসিভার তুলে নিল। ওপার থেকে কণ্ঠ ভেসে এল, আব্দুল্লাহ জাবের স্পিকিং। আমি সিঁড়ি বলছি, মুর হামসারের বোন। আমি মুসা ভাইকে চাই। উনি বাইরে গেছেন। আপনি কি মেসেজ রিসিভ করবেন? একটু দ্বিধা করল সিঁড়ি। তারপর বলল, নিশ্চয় করব। এই সময় আহমদ মুসা এসে দরজায় দাঁড়াল। সিঁড়িকে ওয়্যারলেসে দেখে আহমদ মুসা প্রথমে অবাক হল, কিন্তু টেবিলের ফুলদানির দিকে চেয়ে ব্যাপারটা কিঞ্চিত আঁচ করতে পারল। অলক্ষ্যে এক হাসির রেখা খেলা গেল যেন তাঁর ঠোঁটে। ছোট্ট একটি কাশি দিয়ে ধীর পদে ঘরে ঢুকল আহমদ মুসা। চকিতে মুখ তুলল সিঁড়ি। আহমদ মুসাকে দেখেই সে উঠে দাঁড়াল। হাত থেকে পড়ে গেল ওয়্যারলেস রিসিভার। অবশ হয়ে গেল তার গোটা শরীর। পড়ে যাচ্ছিল সে। আহমদ মুসা তাড়াতাড়ি ধরে ফেলল তাকে। নিয়ে গিয়ে শুইয়ে দিল তার বিছানায়। অজ্ঞান হয়ে গেছে সিঁড়ি। মুখে তার পানির ছিটা দিল আহমদ মুসা। মিনিট তিনেকের মধ্যেই তার জ্ঞান ফিরে এল। এমন অবস্থার জন্য রুনার মা প্রস্তুত ছিল না। সে মেঝের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছিল। আহমদ মুসা তাকে বলল, সিঁড়িকে একটু বাতাস কর রুনার মা, আমি ওদিকে একটু দেখি। তারপর উঠতে উঠতে সিঁড়িকে বলল, আর একটু রেস্ট নাও, তারপর উঠবে। আহমদ মুসা গিয়ে রিসিভার তুলে নিল। ওদিকে আব্দুল্লাহ জাবেরের উৎকণ্ঠা সপ্তমে উঠেছিল। আহমদ মুসার কণ্ঠস্বর পেয়েই সে জিজ্ঞেস করল, কিছু ঘটেছে জনাব? না, কিছু ঘটেনি। অসুস্থ সিঁড়ি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ভালো আছে এখন। বল, কি খবর? আজ দুপুরে কাগায়ানে সোভিয়েত এয়ারফোর্সের প্রতীক চিহ্নিত দুটি মাউন্টেন ট্রান্সপোর্ট জেট ল্যান্ড করছে। কিন্তু আরোহীদের প্রত্যেকেই ইহুদি প্যারাট্রুপার্স। 4 জন সোভিয়েত অফিসারকে ওদের সাথে দেখা গেছে। প্যারাট্রুপার্সদের সংখ্যা কত? 2 জেটে 20 জন। আরও 2টি নাকি আছে? তাহলে আরও 20 জন। তুমি কি আচো করছ? আমি বুঝতে পারছি না, এইসব অত্যাধুনিক মাউন্টে জেট এখানে কেন? হাসল আহমদ মুসা। বলল, কারণ ওই জেটগুলোর পক্ষেই শুধু আপপর্বতের অসমতল উপত্যকায় ল্যান্ড করা সম্ভব। বুঝেছি জনাব, অসম্ভব দুঃসাহস। কাজের জন্য অসম্ভব দুঃসাহসই প্রয়োজন। একটু থেমে আহমদ মুসা আবার বলল, সোভিয়েত ইউনিয়ন ও ইরগুন জাই লিউমির এটা এক যৌথ ব্লিৎসক্রিক পরিকল্পনা। কিন্তু এ পরিকল্পনাকে আপপর্বত পর্যন্ত গড়াতে দেয়া যাবে না। আমি আসছি। আজই আসছেন? খোদা করেন ভোর হবার আগেই আমি কাগায়ানে পৌঁছে যাব। আহমদ মুসা লাইন কেটে দিল। ওদিকে সিঁড়ি আহমদ মুসার বিছানায় শুয়ে লজ্জায় মরে যাচ্ছিল।
গোটা দেহে অপরিচিত এক অদৃশ্য মধুর ছোঁয়াচ যেন অনুভব করছে সে। সিঁড়ির মনে পড়ল অজারলেস টেবিল থেকে সে পড়ে যাচ্ছিল, কে যেন এসে তাকে ধরল, তারপর আর কিছুই মনে পড়ে না। ওখান থেকে তাকে বিছানায় আনল কে? রুনার মা। অসম্ভব তার পক্ষে। তাহলে উনি? কথাটা মনে হতেই গোটা দেহ তার থরথর করে কেঁপে উঠল। চোখ খুলে চাইবার সাধ্যও যেন নেই তার। আহমদ মুসার সবগুলো কথা সে শুনতে পাচ্ছিল, কিন্তু চোখ খুলে একবারও ওর দিকে চাইতে পারছিল না। আহমদ মুসা অজ্জারলেস টেবিল থেকে উঠে দাঁড়িয়ে রুনার মাকে লক্ষ্য করে বলল, রুনার মা, সিঁড়ির দিকে লক্ষ্য রেখ। যখন যেটা হয়, হসপিটাল থেকে ওষুধ এনে দেবে। আমি বলে যাব সবাইকে। আর মোর হামসার আজ কিংবা কালের মধ্যেই এসে পড়বে। আহমদ মুসা বাথরুমে প্রবেশ করল। সেখান থেকে বেরিয়ে এসে দেখল সিঁড়িও নেই, রুনার মাও নেই। ঠোঁটে তার একটুকরো হাসি ফুটে উঠল, কিন্তু মন তার কেঁপে উঠলে ভীষণভাবে। সজ্ঞানে কিংবা অজ্ঞানে কোন প্রশ্রয় কি সে দিয়েছে সিঁড়িকে? না, কখনো না। সিঁড়ির সাথে তার দেখা এবং যা যা ঘটেছে সবই ঘটনা প্রবাহের স্বাভাবিক ফলশ্রুতি। এমন কতই তো ঘটতে পারেকতে থাকে। তবু আহমদ মুসা মেনে নিল, সাবধান হতে হবে। ১৬ রাজকুমারীর দুঃখের বোঝা যেন সে আর না বাড়ায়। আহমদ মুসা পোশাক পরে তার সেই পরিচিত ব্যক্তি তুলে নিয়ে উঠে দাঁড়াল। উঠার সময় ফুলদানি থেকে একটি গোলাপ তুলে নিল, কিন্তু পরক্ষণেই কিছুটা কম্পিত হাতে সে গোলাপটি রেখে দিল ফুলদানিতে। কিন্তু রেখে দিয়েও স্বস্তি পেল না সে। মন যেন অতি স্পষ্ট কণ্ঠে বলল, ফুলটি রেখে দিয়েই কি তুমি তোমার দুর্বলতাকে মুছে ফেলতে চাইছ? আবার কেঁপে উঠার পালা আহমদ মুসার। বিবেকের আলো যেখানে পৌঁছে না মনের এমন অবচেতন জগতে সে কি কোন অন্যায় করে বসে আছে তাহলে? পা দুটি তার থেমে গেল। উপরের দিকে চেয়ে বলল, প্রভু, আমার মনকে তো আমি তোমার আনুগত্য থেকে পৃথক করে রাখিনি। তারপর সে আবার পা দুটি চালিয়ে দিল সামনে। কাগায়ান শহর। কাগায়ান উপসাগর থেকে ৫০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত উত্তর মিন্দানাওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কাগায়ান। ফিলিপাইন পরিষদের প্রাক্তন সিনেটর আব্বাস এলেন্টো কাগায়ান শহরের মানচিত্র বুঝিয়ে দিচ্ছিল আহমদ মুসাকে। মূল কাগায়ান শহরের লোক সংখ্যা ৮ থেকে ১০ হাজারের মত। শহরতলি সমেত এর লোক সংখ্যা এখন প্রায় ২০,০০০। কাগায়ান থেকে দক্ষিণ দিকে মাইলের পর মাইল চলে গেছে নয়নাভিরাম ধানের ক্ষেত। কাগায়ান ছিল সুখ ও সমৃদ্ধির নগর। ২০ বছর আগেও এখানে ছিল ৯০ জন মুসলমান। আমেরিকান ও পর্তুগিজ মিশনারিদের প্রলোভন ও নিপীড়নের পরও এখানে খ্রিস্টানদের সংখ্যা ৫% বেশি হয়নি। এখানে অভাব বস্তুটা ছিল মানুষের অজানা, তাই মিশনারিদের কৌশল এখানে বড় বেশি কাজে আসেনি। কিন্তু কাগায়ানবাসীদের এই প্রতিরোধ ক্ষমতা তাদের জন্য অভিশাপ হয়ে দেখা দিল। মিশনারিদের সব কলাকৌশল ব্যর্থ হলে ঘরবাড়ি ও সহায় সম্পত্তি থেকে তাদের উৎখাত করা হল শক্তির জোরে। শুধু কাগায়ান নয়, দিভাও, জাম্বুয়াঙ্গো, কোটাবাটো প্রভৃতি শহরে একই ঘটনার পুনরাবৃত্তি হল। এই উৎখাত অভিযানে ৩,০০০ হতভাগ্য মুর মুসলমান নিহত হল এবং ১০,০০০ হল আহত। আর ৫০,০০০ মুসলমান তাদের বাড়ি ঘর, সহায় সম্পত্তি সবকিছু হারিয়ে পথে গিয়ে দাঁড়াল। তাদের জায়গায় এনে বসানো হল উত্তর ফিলিপাইন থেকে শ্বেতাঙ্গ ও নেটিভ খ্রিস্টানদের। কিন্তু এসব সংবাদ তো প্রকাশ পায়নি। প্রকাশ পাবে কি করে? সংবাদ সরবরাহ সংস্থাগুলোর কাছে এ কোন সংবাদই নয়। মিন্দানাওবাসীদের বিদ্রোহের খবরই শুধু প্রকাশ পায়, তাদের উপর জুলুম নির্যাতনের যে স্টিম রোলার চলছে তা প্রকাশ পায় না। আহমদ মুসা সম্মতিসূচক মাথা নাড়াল শুধু। আব্বাস এলেন্টো আবার বলতে শুরু করল, কাগায়ানের শহরতলিতে মুসলমানদের কিছু ছিটেফোঁটা বস্তি আজও রয়েছে। কাগায়ান শহরের মূল আবাসিক এলাকা শহরের দক্ষিণাংশে। উত্তরাংশে কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে।
এই উত্তরাংশেই সম্প্রতি একটি বিমানক্ষেত্র নির্মিত হয়েছে। বিমানক্ষেত্রের পশ্চিম, উত্তর ও পূর্বাংশে অসমতল বনভূমি। বিমানক্ষেত্রটি সুদৃঢ় কাঁটাতার দিয়ে ঘেরা। কাঁটাতারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছে সর্বক্ষণ। এই বিমানক্ষেত্রের দক্ষিণাংশে টার্মিনাল ভবনের সামনে রানওয়ের উপর দাঁড়িয়ে আছে 4টি মাউন্টেন জেট। থামল আব্বাস এলেন্টো। আহমদ মুসা শহরের রাস্তাঘাটের অবস্থান নিয়ে তন্ময় হয়ে পড়ল। শহরের প্রধান রাস্তাটি শহরের দক্ষিণ প্রান্ত থেকে উত্তরাংশের টার্মিনাল ভবন পর্যন্ত বিস্তৃত। এই রাস্তার ধারেই সকল সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ বিল্ডিং। রাস্তাটির পূর্ব নাম ছিল আলনিকাদ রোড। কাগানে যারা প্রথমে বস্তি স্থাপন করেছিল তারা এসেছিল জুলু দ্বীপের বুগ আজাদ অঞ্চল থেকে। জুলু দ্বীপে যিনি ইসলামের আলো ছড়িয়েছিলেন তিনি মুহাম্মদ আমানুল্লাহ আলনিফাদ নামে অভিহিত। তাঁর নাম অনুসারেই এ রাস্তার নামকরণ করা হয়েছিল। কিন্তু রাস্তাটির নাম এখন মার্কোস এভিনিউ। কাগায়ানের মুসলিম উচ্ছেদের পরিকল্পনাকারী সেন্ট জন মার্কোসের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। আহমদ মুসা আব্বাস এলেন্টোকে জিজ্ঞেস করলেন, কাগায়ানের পাওয়ার স্টেশনটি কোথায়? আব্বাস এলেন্টো দক্ষিণ কাগায়ানের একটি স্থান দেখিয়ে দিল। বলল সে কার্কুস এভিনিউ থেকে পার্ক স্ট্রিট সোজা পশ্চিম দিকে চলে গেছে। এ রাস্তা দিয়ে সিকি মাইল যাবার পর আরেকটি রাস্তা পাওয়া যাবে হোয়াইট স্ট্রিট। এ স্ট্রিটের শেষ প্রান্তে পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন থেকে মার্কোস এভিনিউতে পৌঁছার সোজা পথ নেই। আছে আবাসিক এলাকার মধ্য দিয়ে বড পেঁচানো রাস্তা। পাওয়ার স্টেশনের পিছন থেকে বেরিয়ে এ রাস্তা আবাসিক এলাকার মধ্য দিয়ে পূর্ব দিকে এগিয়ে গেছে। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, বাইরে থেকে দরজায় কয়েকটি টোকা পড়ল এ সময়। আহমদ মুসা ও আব্বাস এলেন্টো উৎকর্ণ হয়ে উঠল। আবার পরল টোকা সেই নির্দিষ্ট নিয়মে। পরিচিত সংকেত। আব্বাস এলেন্টো গিয়ে দরজা খুলে দিল। প্রবেশ করল শ্রমিক গোছের একজন লোক। পরনে মালরি ধরনের লুঙ্গি, গায়ে শার্ট, ঝুলের কামিজ, ছোট করে ছাঁটা চুল, চোখ দুটির চাউনিতে কেমন বোকা বোকা ভাব। আব্বাস এলেন্টো পরিচয় করিয়ে দিল, নাম আবিদ, কিন্তু কাগায়ানে জন নামে পরিচিত। সবাই জানে সে একজন নিষ্ঠাবান নেটিভ খ্রিস্টান। পিসিডার একজন প্রথম শ্রেণীর কর্মী আবিদ। টার্মিনাল ভবনের বহিরাঙ্গনের একটি ভ্যারাইটি স্টোরের মালিক সে। মাউন্টেন জেট সম্পর্কিত তথ্য সেই সরবরাহ করেছে। আহমদ মুসাকে দেখিয়ে সে আবিদকে বলল, ইনি আহমদ মুসা, তোমাদের নেতা। বিস্ময় ও আনন্দে চিক চিক করে উঠল আবিদের চোখ। সসম্ভ্রম ছালাম জানাল। আহমদ মুসা হাত বাড়িয়ে দিল। আবিদও বাড়িয়ে দিল হাত। হ্যান্ডশেক করল দুজনে। আব্বাস এলেন্টো বলল, এবার খবর বলো আবিদ। আবিদ বলল, আজ সকালে মাইকেল এঞ্জেলো এসেছেন দিভাও থেকে। তার সাথে কে আর একজন এসেছেন। দীর্ঘাঙ্গ, লাল চেহারা, চুলহীন মাথা, নাম ডেভিড এমরান। কি বললে নাম? ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল আহমদ মুসা। ডেভিড এমরান। আহমদ মুসা বিস্মিত হল। ধাড়ি ইহুদি ডেভিড এমরান কাগায়ানে এসেছে। ইরগুন জাই লিউমির অপারেশন বিভাগের প্রধান ডেভিড এমরান তাহলে আহমদ মুসাকে হাতে পাবার জন্য পাগল হয়ে উঠেছে। হাসল আহমদ মুসা। বলল সে, তারপর আবিদ। টার্মিনাল ভবনের পাশে ওরা একটা হাসপাতাল সাজিয়েছে। ডাক্তার আছে, নার্স আছে। বেলা 1টার দিকে 4টি মাউন্টেন জেটি পরপর সারিবদ্ধভাবে রানওয়েতে গিয়ে দাঁড়াল। মাথা থেকে পা পর্যন্ত কিম্ভূতকিমাকার পোশাকে আবৃত লোকগুলো গিয়ে বিমানে উঠল। আহমদ মুসা দ্রুত জিজ্ঞেস করল, মুখও আবৃত ছিল ওদের? জি হাঁ, বলল আবিদ। আবিদ আবার বলতে শুরু করল, বেলা 1টার সময় জেটগুলোর টেক অফের কথা ছিল।
কিন্তু নির্দিষ্ট সময়ে বিমানগুলো আকাশে উড়ল না। আরোহীরা সবাই নেমে এলো বিমান থেকে। আমি জিজ্ঞেস করে জানতে পারলাম, কি যেন খবর এসেছে, তাই যাত্রা বন্ধ। ভ্রু কুঁচকে গেল আহমদ মুসার, কিন্তু কিছু বলল না। আবিদ আবার শুরু করল। যাত্রা বন্ধ হয়ে যাবার পর সকলের মধ্যে কেমন যেন ত্রস্ত ভাব লক্ষ্য করা গেছে। পুলিশ কর্তাদের নিয়ে দুবার মিটিং হয়েছে বট কর্তাদের। আহমদ মুসা গম্ভীর হয়ে গিয়েছিল। সে যেন আন্না হয়ে পড়েছে। আবিদ, মাইকেল অ্যাঞ্জেলা, ডেভিড এমরান আর সেই কমান্ডোরা থাকছে কোথায়? টার্মিনাল রেস্ট হাউজে। রেস্ট হাউস অর্থাৎ বিমানক্ষেত্র থেকে শহরে আসবার কয়টি পথ আছে? একটি মার্কোস এভিনিউ। বিমানক্ষেত্রটি শহর থেকে একটি খাল দ্বারা বিচ্ছিন্ন। খালের উপর মার্কোস এভিনিউয়ের ব্রিজ একমাত্র সংযোগ পথ। ব্রিজে প্রহরী থাকে না, কিন্তু আজ পুলিশ মোতায়েন দেখেছি ব্রিজে। আহমদ মুসা ঠোঁট কাণ্ডে ধরল দাঁত দিয়ে। মুহূর্তখানেক চিন্তা করল সে। বলল, তারপর তুমি থাক কোথায়? স্টোরেই থাকি। বেশ, তোমাকে টার্মিনালের রেস্ট হাউজে ওদের দিকে নজর রাখতে হবে। আমি যথাসময়ে পৌঁছব। মনে রেখ, তোমার ঘরে আলো জ্বলে থাকার অর্থ তুমি নেই, কিছু ঘটেছে। আর আলো নিভানো থাকলে তার অর্থ হবে সবকিছু ঠিক আছে। আচ্ছা, তুমি যাও। আবিদ সালাম জানিয়ে চলে গেল। আহমদ মুসা গিয়ে ঘর বন্ধ করে দিল। তারপর তার ব্যাগ খুলে একটি ক্ষুদ্র বাক্স বের করল। বাকরর পাশে একটি বোতামে চাপ দিতেই উপরের ঢাকনি সরে গেল। ক্ষুদ্র অজারলেস যন্ত্র। শর্ট ওয়েভ কাটা ঘুরিয়ে যোগাযোগ করল আপো পর্বতের হেডকোয়ার্টারে। ওপার থেকে মূর হামসারের গলা পেয়ে খুশি হল আহমদ মুসা। বলল, মূর হামসার, তুমি কখন ফিরলে? ঘণ্টা দুয়েক আগে ফিরেছি। শিরি কেমন? জ্বরের কোনো কমতি নেই। দেখ, ওর প্রতি নজর রেখ। মুহূর্তখানেক থামল মুসা। তারপর বলল, রুনার মা কোথায়? কেন? এখন শিরির কাছে। আমি ফেরার পূর্বে দরজার বাইরে বেরুতে দিবে না তাকে। বাইরের সকলের সাথে সব রকমের দেখা সাক্ষাৎ বন্ধ। দরকার হলে তাকে ঘরে বন্ধ করে রাখবে। আর এখনি ওর কাছ থেকে জেনে নাও, আমি কাগায়ানে এসেছি, এ কথা সে কাকে বলেছে। এ কথা তার কাছ থেকে বের করে নিতেই হবে। কিছু ঘটেছে ভাইয়া। উৎকণ্ঠিত স্বর মূর হামসারের। আমি আপো পর্বতে নেই, আমি কাগায়ানে চলে এসেছি। এ খবর কাগায়ানে পৌঁছেছে বলে স্থির নিশ্চিত আমি। কিন্তু পৌঁছল কি করে? নিশ্চয় আপো পর্বত থেকে এ খবর এখানে জানানো হয়েছে। সাংঘাতিক ব্যাপার, ঘরে শত্রু। মূর হামসারের কথার মাঝখানেই বলে উঠল আহমদ মুসা, রুনার মার কাছ থেকে জেনে নিয়ে যে কোনো মূল্যে আটক করবে সেই ঘরের শত্রুকে। আপনার নির্দেশ পালিত হবে জনাব। আর কথা শেষ করল না মূর হামসার। কিছু বলবে? জিজ্ঞেস করল আহমদ মুসা। শিরি কিছুই খাচ্ছে না, ওষুধও নাকি বমন করে ফেলেছে আজ। আহমদ মুসা একটু চিন্তা করল। তারপর বলল, পুরুষ ডাক্তার দিয়ে পরীক্ষা তেমন ভালো হচ্ছে না, একটা কাজ করতে পার। কি কাজ? স্মার্থা ডাক্তার। স্পাই ডাক্তার হিসেবে ক্লুক্লাক্স ক্লানে সে যোগ দিতে আসছিল মিন্দানাওয়ে। বন্দিখানা থেকে তাকে এনে শিরিকে দেখাতে পার। নিরাপদ হবে তাকে আনা। তোমাকে অতি সাবধানে এ কাজ করতে হবে, এবং এ ব্যাপারে তোমার কারো উপর নির্ভর করা চলবে না। তুমি তাকে আনবে, তুমিই রেখে আসবে তাকে বন্দিখানায়। রাজি হবে সে চিকিৎসা করতে। তাকে বলো আমি অনুরোধ করেছি। আমার বিশ্বাস, এ অনুরোধ সে রাখবে। কথা শেষ করে আহমদ মুসা লাইন কেটে দিল। দরজার বাইরে দাঁড়িয়েছিল আবদুল্লাহ জাবের ও শরীফ আহমদ সুরি। কথা শেষ হতেই আব্বাস এলেন্টো গিয়ে দরজা খুলে দিল ঘরের। প্রবেশ করল তারা দুজনে।
কি খবর জাবের? ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল আহমদ মুসা। ভিতরে একদম রণ প্রস্তুতি। কেমন? বিমানক্ষেত্রের চারিদিকে মেশিনগানের ব্যারিকেড। রাস্তার মোড়ে মোড়ে বসানো হচ্ছে মেশিনগান। সাদা পোশাকে শহরের বিভিন্ন স্থানে কমান্ডো ইউনিট মোতায়েন করা হয়েছে। সশস্ত্র পুলিশ তো রয়েছেই। নীরবে কথাগুলো শুনছিল আহম মুসা। কথা শেষ হল, কিন্তু কোনো মন্তব্য করল না সে। দুটি হাত তার পিছনে মুষ্টিবদ্ধ। চোখে মুখে ভাবনার এক ভারী পর্দা। জাবের, শরীফ সুরি, আব্বাস এলেন্টো নতমুখে দণ্ডায়মান। আহমদ মুসা একসময় টেবিলের কাগায়ান শহরের মানচিত্রের পাশে গিয়ে দাঁড়াল। চোখ দুটি তার মানচিত্রে নিবদ্ধ, পলক নেই তাতে। নিঃশব্দে বয়ে চলল কালের স্রোত। স্বপ্নথিতের মতো মুখ তুলল আহমদ মুসা মানচিত্র থেকে। জাবেরকে লক্ষ্য করে বলল সে, মৃত্যু মুখে ঝাঁপিয়ে পড়বে এমন কতজন লোক আছে তোমার? আপনার নির্দেশ পেলে সকলেই হাসতে হাসতে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়বে। সবাই নয়, আমি 50 জন চাই। প্রস্তুত জনাব। তারপর আহমদ মুসা দীর্ঘক্ষণ ধরে আবদুল্লাহ জাবের, শরীফ সুরি ও আব্বাস এলেন্টোর সাথে পরামর্শ করল, তারপর বিদায় দিল সবাইকে। ঘড়ির দিকে চেয়ে দেখল সবে সন্ধে 8টা। 9টায় বেরুবে সে। এখনও 1 ঘণ্টা সময় আছে। পরম প্রশান্তিতে বিছানায় গা এলিয়ে দিল সে। রাত 9টা। দক্ষিণে কাগায়ানের পার্ললেন ধরে দ্রুত এগোচ্ছিল একজন লোক। লম্বা চওড়া, কাল স্যুট, কাল জুতা, টাইটিও একদম নিরেট কালো। লেনের আবছা অন্ধকারে লোকটিকে মনে হচ্ছে ছায়ার মতো। মাথা নিচু করে ছায়া মূর্তিটি দ্রুত এগিয়ে চলছিল মার্কোস রোডের দিকে। আমেরিকান কাট চুল, লাল মুখ, টিপটপ ভদ্রলোক। স্ত্রীর ভাঁজে কোনো খুঁত নেই। এক দৃষ্টিতেই মনে হয় একজন সম্ভ্রান্ত বিদেশী। কোন দিকে না তাকিয়ে একমনে এগিয়ে যাচ্ছে সে। ভদ্রলোকের হাতে একটি বড় ধরনের এটাচি। পার্ললেন পার হয়ে সে গিয়ে পড়ল মার্কোস রোডে। মার্কোস রোড ধরে সে হনহন করে এগিয়ে চলল উত্তর দিকে। উত্তর দিকে থেকে দুটি রক্তচক্ষু তীব্র বেগে এগিয়ে আসছে। সমগ্র রাস্তা আলোকিত হয়ে উঠেছে ছুটে আসা গাড়ির হেডলাইটের উজ্জ্বল আলোতে। ভদ্রলোকের ভ্রুদ্বয় কুঞ্চিত হল, কিন্তু দৃঢ় পদক্ষেপে সমান তালে সে এগিয়ে চলল সামনে। ছুটে আসা গাড়িটি পুলিশের। গাড়িটির রিয়ার লাইটের নিচে জল জল করছে, মিন্ডানাও পুলিশ। পুলিশের জিপটি এসে ভদ্রলোকের পাশে থেমে গেল। ক্যাচ করে বিশ্রী এক শব্দ উঠল। জিপে 2 জন আরোহী, একজন ড্রাইভার আর অন্যজন পুলিশ অফিসার। পাশে জিপ থেমেছে, কিন্তু ভ্রুক্ষেপ নেই ভদ্রলোকের। চলা তার থামেনি। জিপ থেকে পুলিশ অফিসারটি নেমে পড়ল। এই যে, ভদ্রলোককে সম্বোধন করে ডাকল পুলিশ অফিসারটি। ভদ্রলোক থামল, পিছনে ফিরে চাইল, কিন্তু দাঁড়িয়ে রইল, এলো না। পুলিশ তার কাছে এগিয়ে গেল। বলল, কে আপনি? তার মুখে বিরক্তির স্বর। পরিষ্কার ইংরেজিতে ভদ্রলোকটি জবাব দিল, ফিলিপাইন কন্টিনেন্টাল ট্রেডিং এজেন্সির বিজিনেস রিপ্রেজেন্টেটিভ জেমস কার্টার। ম্যানিলার কন্টিনেন্টাল ট্রেডিং এজেন্সি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমেরিকান প্রতিষ্ঠান। পুলিশ অফিসারটি স্বর কিঞ্চিত নরম করে বলল, কোথায় চলেছেন? এয়ারপোর্ট সুপার মার্কেটের বিজিনেস ইন্টারন্যাশনাল অফিসে। ডোন্ট মাইন্ড, যেহেতু দায়িত্ব, তাই আপনার ব্যাগটা আমার একবার দেখতে হবে। ব্যাগটি এগিয়ে দিয়ে ভদ্রলোক বলল, বেশ, দেখুন দেখুন। ব্যাগ খুলে দেখল, ইলেকট্রনিক্স গুডসের লিটারেচার আর স্যাম্পুলে ব্যাগ ভর্তি। এটা একটু নেড়েচেড়ে ব্যাগটি পুলিশ অফিসার ভদ্রলোকের হাতে দিয়ে দিল। এমন সময় আরেকটি জিপ এসে দাঁড়াল। বিশাল বপু একজন অফিসার উকি দিল জিপ থেকে। জিজ্ঞাসা করল, কি ব্যাপার জেম?
জেন নামক পুলিশ অফিসারটি বুটের গোড়ালি ঠুকে করা একটি স্যালুট দিয়ে বলল, কন্টিনেন্টাল ট্রেডিংয়ের প্রতিনিধি যাচ্ছে সুপারমার্কেটের বিজিনেস ইন্টারন্যাশনাল অফিসে। একটু থামল। আবার বলল, চেক করেছি, ছেড়ে দিব। মাথা খারাপ হয়েছে, চাকুরি খোলাবে। কন্ট্রোল রুমে পৌঁছে দাও, ছাড়া না ছাড়া তারাই বিচার করবে। জিপটি চলে গেল। জিমি ভদ্রলোককে উদ্দেশ্য করে বলল, চলুন মশায়, আপনাকে কন্ট্রোল রুমে দিয়ে আসি। জিপে উঠতে উঠতে ভদ্রলোকটি বলল, কিছু ঘটেছে বলে মনে হচ্ছে। কি ব্যাপার জিম? জিম বিরক্তির স্বরে বলল, ওই কি যেন আহমদ মুসা শহরে ঢুকেছে, তাই এই সতর্কতা। দেখুন নিক কার্টার বড় সুখে আছেন আপনারা বিজিনেস নিয়ে। আর ভদ্রলোক নিক কার্টার কথার মাঝখান থেকে বলে উঠল, বিজিনেস ভালো লাগে আপনার? লাগতেই হবে। চাকুরির নিকুচি করি। ইম্পোর্ট লাইসেন্স করেছি কয়েকটা, কিন্তু ওর ভালোমন্দ প্যাঁচপোঁচ তেমন বুঝি না। আসুন না একদিন বিজিনেস ইন্টারন্যাশনালে, আপনাদের জন্যই তো আমরা রয়েছি। ঠিক বলেছেন, যেতেই হবে একদিন। কাগজপত্র সব নিয়ে যাব। মিক কার্টার একটু চিন্তা করে বলল, দেখুন জিম, কি বিপদে পড়লাম, আমাকে আবার ফিরতে হবে সেই হোয়াইট রোডে। হোয়াইট রোডে কেন? পাওয়ার হাউজের পিছনেই আমার বাসা। রাত 10টার মধ্যে না হলে ভীষণ অসুবিধা হবে বাসায়। মশায়, কন্ট্রোল রুমে গেলে তো ছাড়বেই না আজ রাতে। আর ভীষণ কারাগ্নি। কি যেন খবর এসেছে, তারপর থেকে কর্তারা আহার নিদ্রা করেননি। কে কে যেন এসেছে আরও। এয়ারপোর্টের রেস্ট রুমে বসে শুধু সলা পরামর্শ করে যাচ্ছেন। তাহলে? জিম একটু চিন্তাকের বলল, উপায় একটি করা যায়। সামনের মোড়ে আপনাকে নামিয়ে দিচ্ছি, ওখান থেকে গলি পথ ধরে লেক সার্কাসের ভিতর দিয়ে পাওয়ার হাউজের পিছনে গিয়ে উঠতে পারবেন। ও জিম, চিরকৃতজ্ঞ থাকব এর জন্য আমি। মোড়ের উপর গাড়ি এসে পড়ল। থামল গাড়ি। মিস কার্টার নেমে পড়ল গাড়ি থেকে। গাড়ি থেকে জিম বলল, আবার দেখা হবে মিস কার্টার। বলে সে গাড়ি ছেড়ে দিল। মোড়ে মার্কোস রোড থেকে দুটি রাস্তা দুদিকে বেরিয়ে গেছে। একটি পূর্ব দিকে, অন্যটি পশ্চিম দিকে। পশ্চিমের রাস্তা ধরে পশ্চিম দিকে এগিয়ে চলল মিক কার্টার। মিনিট 7 চলার পর একটি রাস্তা পেল সে। রাস্তাটি লেক সার্কাস রোড থেকে বেরিয়ে দক্ষিণ দিকে লেক সার্কাসের অভ্যন্তরে চলে গেছে। এই রাস্তা দিয়ে লেক সার্কাসে প্রবেশ করবে কি না ভাবছিল মিক কার্টার। এমন সময় একজন লোককে পেয়ে গেল সে। লোকটি লেক সার্কাসের দিক থেকে আসছিল। মিক কার্টার তাকে জিজ্ঞেস করল, এই রাস্তা দিয়ে কি হোয়াইট রোডে পৌঁছতে পারি? লোকটি হাঁ সূচক জবাব দিয়ে চলে গেল। মিস্টার কার্টার ওই রাস্তা দিয়ে লেক সার্কাসে প্রবেশ করল। রাস্তাটির আবার অনেক শাখা প্রশাখা। প্রায় মিনিট 15 চলার পর ঠিক চলেছে কিনা সন্দেহ হল মিক কার্টারের। সামনে আবার রাস্তাটি দুভাগে বিভক্ত হয়ে চলে গেছে দুদিকে। থমকে দাঁড়াল মিক কার্টার। জনমানবহীন পথ। পাশেই একটি বিরাট অট্টালিকা। গানের মিষ্টি সুর ভেসে আসছে। মিক কার্টার উপরের দিকে চাইল। দোতলার উন্মুক্ত জানালা দিয়ে শোনা যাচ্ছে গান। পরিচিত সুর। উৎকর্ণ হল মিক কার্টার, সুর স্পষ্ট হল। আলাবি বালপকির গান। অভিজাত খ্রিস্টান এলাকার এই বাড়ি থেকে আলাবি বালপকির আরবি গান শুনে স্তম্ভিত হল মিক কার্টার। আলাবি বালপকির গান 16 দ্বীপপুঞ্জের মুসলমানদের প্রিয় গান। পলসনি সঙ্গীতের এই আলাবি বালপকিকে সেখানে আরবি সৈয়দ আল ফকিহ বলে মনে করা হয়। ইনি মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জের বিখ্যাত সপ্ত ভ্রাতাদের একজন। সোলোর করিম আল মুকদুমের কিছু পরে সৈয়দ আল ফকিহ 16 দ্বীপপুঞ্জে এসেছিলেন। এই সপ্ত ভ্রাতা অর্থাৎ এই 7 জন অলি আল্লাহই আরব ভূমি থেকে ইসলামের আলো সোলো ও মিন্দানাও দ্বীপপুঞ্জে ছড়িয়েছিলেন।
প্রায় সহস্র বছর ধরে আলাবি বালপকির গান ষোলোর গ্রামান্তরে গীতে হয়ে আসছে। কাছে কোথাও থেকে পেটা ঘড়ির আওয়াজ এলো ঢং ঢং। রাত 10টা বেজে গেল। মিক কার্টার একবার নিজের ঘড়ির দিকে চাইল। তারপর সক্রিয় হয়ে উঠল সে। সে গিয়ে বাড়িটির দরজায় নক করল। একবার, দুইবার, তিনবার সিঁড়ি দিয়ে কারো নেমে আসার শব্দ পাওয়া গেল। কট করে সুইচ টেপার শব্দ হল ভিতরে। দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে এক যুবতী। দেশীয় মেয়ে। দীর্ঘকাল চুল গলার দুপাশ দিয়ে বুক বেয়ে কটিদেশ পর্যন্ত নেমে এসেছে। চোখ মুখ দিয়ে বুদ্ধি যেন ঠিকরে পড়ছে। তার সাথে মিশেছে লাবণ্য। এক কথায় অপরূপ মেয়েটি। তার সিনগ্ধ সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেয় না, কিন্তু আপনার করে কাছে টেনে নেয়। মেয়েটি স্পষ্ট কুণ্ঠাহীন কণ্ঠে জিজ্ঞেস করল, কে আপনি? আমি একজন বিদেশী। পথ হারিয়েছি। কোথা থেকে আসছেন? ম্যানিলা থেকে। যাবেন কোথায়? হোয়াইট রোডে। হোয়াইট রোডে? তাহলে এ পথে এসেছেন কেন? পার্ক রোড ধরে যাওয়া উচিত ছিল আপনার। মিক কার্টার কিছু বলল না। মেয়েটি আবার বলল, অনেক গলিকুচু ঘুরে আপনাকে যেতে হবে হোয়াইট রোডে। থামল একটু। বলল আবার, আপনি ভিতরে একটু বসুন। আমি সংক্ষিপ্ত স্কেচ করে দিচ্ছি। বলে মেয়েটি ভিতরে সরে দাঁড়াল। আহমদ মিক কার্টার গিয়ে বসল সোফাটায়। মেয়েটি সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। কক্ষটি বসার ঘর। সারিবদ্ধ সোফা সেটে সাজানো। কক্ষের দেয়ালে মিন্ডানাওয়ের কয়েকটি ল্যান্ডস্কেপ। মাঝখানে বড় একটি যিশুর মূর্তি। রৌপ্যের ফ্রেমে বাঁধানো। যিশুর কয়েকটি বাণীও আছে টাঙ্গানো। মেয়েটি ফিরে এল। স্কেচ করা একটি কাগজ তুলে দিল মিক কার্টারের হাতে। মিক কার্টার একবার ভালো করে চোখ বুলিয়ে ভাঁজ করে পকেটে রেখে দিল। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে মেয়েটিকে বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? নিশ্চয় করতে পারেন। আমার ধারণা সত্য হলে আপনি খ্রিস্টান। কিন্তু আলাবি বালপকির গান আপনি জানলেন কি করে, এবং অমন ক্ষমতা দিয়ে সে গান আপনি গাইতে পারলেন কি করে? প্রশ্ন শুনে মেয়েটির চোখ মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। পরে চোখ খুলে ধীরে ধীরে মেয়েটি বলল, কেন জানবে না, কেন গাইতে পারব না? আমি কি এ মাটির মেয়ে নই? আমার জিজ্ঞাসা হল, আলাবি বালপকির মরমী সঙ্গীত সোলোর মুসলমানদের নিজস্ব সম্পদ, কোন খ্রিস্টান এটা গাইবে? এটা অবিশ্বাস্য। বেদনার একছায়া খেলে গেল মেয়েটির মুখের উপর দিয়ে। তার ফুলের পাপড়ির মতো পাতলা ঠোঁট দুটি যেন কুঞ্চিত হয়ে পড়ল কিছুটা। নতমুখী সে। কিছুক্ষণ নীরব থেকে সে বলল, বিদেশী আপনি আলাবি বালপকিকে চিনলেন কি করে? আর এখানকার মুসলমানদের একান্ত ঘরের এ কথা আপনি জানলেন কি করে? বিদেশীদের পক্ষে এসব জানা কি একান্তই অসম্ভব? তাহলে কি আপনি মুসলমান? স্বীকার করছি। অপরাধ স্বীকারের মতো হল কথাটা। মেয়েটির পাতলা ঠোঁটের উপর দিয়ে এক টুকরো হাসি খেলে গেল। মিন্ডানাওয়ে মুসলমান হওয়া অপরাধ নয়, তাহলে বলবেন? মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল। সে এক দৃষ্টিতে মিক কার্টারের দিকে চেয়ে আছে। খুঁটে খুঁটে দেখছে তাকে। তারপর সে বাইরের দরজা বন্ধ করে দিয়ে মিক কার্টারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনার সত্যিকার পরিচয় কি? আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, কারণ ম্যানিলা থেকে কোনো মুসলমান এইভাবে কাগায়ান আসতে পারে না। আপনার মতো বুদ্ধিমান লোক ম্যানিলা থেকে এসে কাগায়ান পথ ভুল করতে পারে না। মিক কার্টার বিস্মিত দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে রইল। অদ্ভুত বিশ্লেষণ শক্তি মেয়েটির। সাধারণের তালিকায় এ মেয়ে পড়ে না। আমার পরিচয় পরে হবে, আপনার পরিচয়টা কি জানতে পারি? নিশ্চয়। ফিলিপাইন সিক্রেট সার্ভিসের একজন অপারেটর। আর আমি আহমদ মুসা। মেয়েটি সামনে দাঁড়িয়েছিল।
ভূত দেখার মতো অস্ফুট আর্তনাদ করে সে গিয়ে সামনের সোফায় বসল। দুহাতে মুখ ঢেকে বসে রইল বহুক্ষণ। ঘড়ির দিকে চেয়ে আহমদ মুসা আঁতকে উঠল। রাত 11টা। দ্রুত বলল সে, আমি এখন কি যেতে পারি? আপনার প্রশ্নে জবাব নিলেন না। মুখ তুলে বলল মেয়েটি। বিধ্বস্ত মুখ তার। আমি জবাব পেয়ে গেছি। কি জবাব পেয়েছেন? আলাবি বালপকির এক ভক্ত তাঁর সমাজ থেকে দূরে সরে গিয়েও তাকে ভুলতে পারেনি। আহমদ মুসার এই কথা মেয়েটির উপর যেন ভৌতিক ক্রিয়া করল। সে অস্থির কণ্ঠে বলে উঠল, না না না, বালপকিকে নয়, আমার মাকে ভুলতে পারিনি, মায়ের মুখ ভুলতে পারিনি, মায়ের গান, মায়ের কাহিনী ভুলতে পারিনি আমি। বলে কান্নায় ভেঙে পড়ল মেয়েটি। রাজ্যের মমতা নেমে এসেছে আহম মুসার চোখে। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত এই মেয়েটির দিকে সে চেয়ে আছে অনিমেষ চোখে। প্রকাশহীন এই বেদনায় যে মেয়েটি কতদিন থেকে নিষ্পিষ্ট হচ্ছে কে জানে। আজ প্রকাশের পথ পেয়ে প্রতিরোধের কৃত্রিম দুর্গ ভেঙে পড়েছে খান খান হয়। প্রলোভনে পড়ে, অবস্থার চাপে কিংবা বাধ্য হয়ে সত্যের আলো থেকে দূরে সরে গিয়ে কত তরুণ ও তরুণী এমনইভাবে অন্তর্বেদনায় জর্জরিত হচ্ছে, কে তার খোঁজ রাখে? ভাবতে গিয়ে আহমদ মুসার চোখ অশ্রুজ্জ্বল হয়ে উঠল। সে উঠে গিয়ে মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, বোন, তোমাদের এ অবস্থার জন্য দায়ী আমাদের অধপতিত সমাজ, পথভ্রষ্ট ধর্মনেতা আর আহাম্মক রাষ্ট্রনেতারা। থামল আহমদ মুসা। আবার বলল, আজ যে কত আনন্দিত আমি আমাদের এক হারানো বোনকে আমরা ফিরে পেলাম। মেয়েটি তাড়াতাড়ি উঠে আহমদ মুসার পায়ে সালাম করে উঠে দাঁড়াল। চোখ মুছে বলল, আমার আগের নাম সাবেরা। আমি এখন থেকে সাবেরা। বলতে বলতে কান্নায় তার কথা জড়িয়ে গেল আবার। আহমদ মুসা বলল, সাবেরা বোন, আমাকে উঠতে হয়। আর দেরি করতে পারি না। আপনি হোয়াইট রোডে কেন যাবেন আমি জানি, কিন্তু আমি আপনাকে যেতে দেব না। ওই পাওয়ার হাউস আমি উড়িয়ে দিতে পারব। না, বোন। তা হয় না। তুমি আজ অশান্ত, কোন অ্যাসাইনমেন্ট আমি তোমাকে দিতে পারি না আজ। কাগায়ান শহরের সমস্ত শক্তি আজ আপনার জন্য অপেক্ষা করছে। সমগ্র ফিলিপাইন, শ্বেতাঙ্গ আর ইহুদিরা আজ কাগায়ান শহরের দিকে চেয়ে আছে। সমগ্র কাগায়ানে জাল পেতে রাখা হয়েছে আপনাকে ধরার জন্য। আমি আপনাকে কিছুতেই যেতে দেব না এখান থেকে। আহমদ মুসা গম্ভীর কণ্ঠে বলল, আমি কে জানি আমাদের নেতা। অতএব নেতার নির্দেশ অমান্য করো না। বলে আহমদ মুসা দরজা খুলে বেরিয়ে এল রাস্তায়। সাবেরা হাত দুটি উপরে তুলে বলল, প্রভু হে, আজ দীর্ঘ 14 বছর পর তোমাকে ডাকছি প্রভু, তুমি হতভাগা এই জাতির মহান নায়ককে হেফাজত করো প্রভু। হন হন করে এগিয়ে চলেছে আহমদ মুসা। একবার হাত দিয়ে শোল্ডার হোলস্টারে সে তার প্রিয় রিভলভারটি দেখে নিল। সাবেরার স্কেচটি এমন নিখুঁত যে বেগ পেতে হচ্ছে না রাস্তা চিনে নিতে। মৃত পুরীর মতোই অলিগুলি সব নীরব নির্জন। এই নীরবতার মাঝে আহমদ মুসার স্টিল সোলের জুতা বিদঘুটে শব্দ তুলছে। আর বেশি দূর নয়। স্কেচ অনুসারে শেষ লেনের শেষ মাথা প্রায় এসে গেছে। লেনটির মাথা জুড়েই পাওয়ার হাউস। 8 ফিটের মতো উঁচু দেয়াল। দেয়ালের উপর দিয়ে আবার তারকাঁটার জাল। তারকাঁটার জাল যে ইলেকট্রিফায়েড তা সহজেই আঁচ করা যায়। দেয়ালের বাইরে দিয়েও সেন্ট্রি রয়েছে। আহমদ মুসা লেনের মুখে অন্ধকার মতো জায়গায় দাঁড়িয়ে রইল। লেনের মুখ থেকে একজন সেন্ট্রিকে দেখা যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে চলে গেল। আর একজন সেন্ট্রিকেও দেখা গেল। সে রাস্তার মোড় পর্যন্ত এসে আবার পশ্চিম দিকে চলে গেল।
আহমদ মুসা বুঝল নির্দিষ্ট নিয়মেই এ পেট্রোল চলছে। যখন দক্ষিণের সেন্ট্রি মোড়ে আসবে তখন এদিকের সেন্ট্রি চলে যাবে পশ্চিমে। আহমদ মুসা লেনের দেয়ালের পাশে ব্যাগটি রেখে দিল। তারপর পকেট থেকে একটি ছোট্ট শিশি বের করে নিয়ে তা থেকে কিঞ্চিত পরিমাণ তরল পদার্থ রুমালে ঢেলে নিল। দক্ষিণের সেন্ট্রিটি মোড়ের কাছে প্রায় এসে গেছে। আহমদ মুসা রেডি হল। ডান হাতে রুমাল। সেন্ট্রিটি মোড়ে এসে মুহূর্তকাল দাঁড়িয়ে আবার দক্ষিণ দিকে যাত্রা শুরু করল। আহমদ মুসা পায়ের আঙুলের উপর ভর দিয়ে দ্রুত তার পিছু নিল। নাগালের মধ্যে আসতেই সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাম হাতে চেপে ধরল গলা, আর ডান হাতে ক্লোরোফরম ভেজান রুমাল ঠেসে ধরল নাকে। অস্ফুটে কয়েকবার কোঁক কোঁক করে একেবারে হাত পা আঁচড়ে নিস্তেজ হয়ে পড়ল। আহমদ মুসা দ্রুত তাকে লেনের অন্ধকারে কোণে টেনে নিয়ে এল। তারপর তার ইউনিফর্ম খুলে পরে নিল নিজে। ব্যাগ থেকে প্রয়োজনীয় কয়েকটা জিনিস পকেটে পুরল। এদিকে সেন্ট্রিটি মোড়ে এসে গেছে। আহমদ মুসা অটোমেটিক রাইফেলটি কাঁধে ফেলে ক্যাপটি কপাল পর্যন্ত নামিয়ে পাওয়ার হাউজের দেয়ালের গা ঘেঁষে চলতে শুরু করল। দেয়ালটি দক্ষিণে এসে যেখানে শেষ হয়েছে সেখান থেকে পুনরায় তা বেঁকে অল্প একটু গিয়ে উঁচু বারান্দায় শেষ হয়েছে। বারান্দায় এসে মিশেছে হোয়াইট রোডও। বারান্দার সিঁড়ির নিচে দুই প্রান্তে অটোমেটিক কারবাইন হাতে দুজন দাঁড়িয়ে আছে। দক্ষিণ দিকে হোয়াইট রোডের অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিছু দূরে দুটি জিপ দাঁড়িয়ে আছে। জিপের রং দেখে মনে হচ্ছে আর্মির। আহমদ মুসা ফুল স্কেট সাইজের একটি প্রিন্টেড কাগজ বের করে হাতে নিয়ে দ্রুত দৃঢ় পদক্ষেপে বারান্দার সিঁড়ির দিকে এগিয়ে চলল। মনে হচ্ছে যেন জরুরি কোনো কাগজ সে অফিসের ডিটি অফিসারকে দিতে যাচ্ছে। অটোমেটিক কারবাইন হাতে দাঁড়ানো পুলিশ দুজন তাকে দেখে নড়ে উঠল। কিন্তু আহমদ মুসা কাগজটি উঁচু করে অফিসের দিকে ইঙ্গিত করে সিঁড়ি ভেঙে দ্রুত বারান্দা অতিক্রম করে অফিসে ঢুকে গেল। সে যে রুমে প্রবেশ করল তা একটি হলঘর। হলঘরে কোন লোক নেই। হলঘরের পরেই আরেকটি রুম। চেয়ার টেবিল পাতা। ডিউটি অফিসার চেয়ারে বসে ঢুলছিল। আহমদ মুসা ঘরে প্রবেশ করেই দরজা বন্ধ করে দিল। শব্দ পেয়ে ডিউটি অফিসার একটু নড়ে চড়ে বসল। চোখ দুটিও তার খুলে গেল। উদ্যত রিভলভার হাতে একজন অপরিচিত পুলিশকে তার সামনে দাঁড়ানো দেখে সে হকচকিয়ে উঠল। বসে থেকে আপনা হতেই একান্ত অনুগত্যের মতো হাত দুটি উপরে তুলল। আহমদ মুসা বলল, হাত উপরে তোলা নয়, ইঞ্জিন রুমের চাবি দাও। কোন চালাকি করো না, মাথার খুলি উড়িয়ে দেব। লোকটি কাঁপতে কাঁপতে ড্রয়ার থেকে চাবি নিয়ে ফেলে দিল টেবিলের উপর। আহমদ মুসা দ্রুত টেবিল থেকে চাবি কুড়িয়ে নিল। তারপর রিভলভার উঁচু করে চাপ দিল ট্রিগারে। একরাশ ধোঁয়া বেরিয়ে গেল নল দিয়ে। লোকটি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল চেয়ারের উপর। তারপর চেয়ার থেকে মেঝেতে। আহমদ মুসা দ্রুত চাবি নিয়ে ভিতরে ঢুকে গেল। ভিতরের উঠান বিভিন্ন বৈদ্যুতিক সাজ সরঞ্জামে ভর্তি। উত্তর পশ্চিম কোণে ইঞ্জিন কক্ষ। ভীষণ শব্দে ইঞ্জিন চলছে। আহমদ মুসা দ্রুত সেদিকে অগ্রসর হল। ওদিক থেকে দুজন লোক অফিস ঘরের দিকে আসছিল। ওরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। পুলিশকে ওভাবে দ্রুত ইঞ্জিন রুমের দিকে যেতে দেখে তারা বিস্মিত কণ্ঠে বলল, কি হয়েছে স্যার? কিছু হয়নি, তবু ইঞ্জিন রুমটা একটু চেক করে আসি। তোমরা এখানে একটু দাঁড়াও। লোক দুজন আহমদ মুসার ইংরেজি কথা শুনে মনে করল নিশ্চয় উপর থেকে পাঠানো হয়েছে। তারা আহমদ মুসার নির্দেশ মতো ঠায় দাঁড়িয়ে রইল। আহমদ মুসা দ্রুত গিয়ে ইঞ্জিন রুমে ঢুকে পড়ল। তারপর কাজে লেগে গেল সে। পকেট থেকে সে ডিম্বাকৃতি একটি বস্তু অতি সন্তর্পণে বের করে নিল। সৌদি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক ডিনামাইট এটি। এর জন্য পৃথক কোনো ফিউজের দরকার হয় না এবং আগুনেরও প্রয়োজন হয় না কোন।
এ ডিম্বাকৃতি ডিনামাইটের শীর্ষদেশে 4টা ধরনের সেফটি পিন রয়েছে। পিনটি খুলে নিলেই এর ভিতরের ক্ষুদ্র অটোমেটিক রিয়্যাক্টরে বিস্ফোরণ ঘটে যায় এবং তা থেকে উৎপাদিত তাপ ক্রমে ক্রমে এমন এক পয়েন্টে উন্নতি হয় যখন গোটা ডিনামাইটই ফেটে পড়ে প্রচণ্ড বিস্ফোরণে। এর ধ্বংসকারী ক্ষমতা ভীষণ। প্রায় 3 বর্গগজ পরিমিত স্থানের সবকিছুকে এটা ধুলায় পরিণত করতে পারে। আহমদ মুসা সন্তর্পণে সেফটি পিন খুলে নিয়ে অতি সাবধানে তা রেখে দিল মূল ইঞ্জিনের অভ্যন্তরে নির্ভৃত এক কোণে। চট করে কারোরই তা নজরে পড়বে না। আহমদ মুসা তাড়াতাড়ি ইঞ্জিন রুম থেকে বেরিয়ে এল। গেটে তালা লাগিয়ে চাবি ছুঁড়ে ফেলে দিল পাশের স্তূপীকৃত লোহালক্করের মধ্যে। নিরাপদে ডিনামাইটটি পাততে পেরে আনন্দে গুনগুনিয়ে উঠেছিল আহমদ মুসার মন। কিন্তু গুনগুনানি তার থেমে গেল যখন দেখল যাদেরকে সে দাঁড়াতে বলে গিয়েছিল তারা সেখানেই নেই। ধক করে উঠল তাঁর মন। ওদেরকে অমন করে মায়া দেখানো তার ঠিক হয়নি। শত্রুকে পিছনে ফেলে রেখে যাওয়াটা মারাত্মক ভুল হয়েছে তার। দ্রুত সে ডিউটি রুমের দিকে পা বাড়াল। ডিউটি অফিসার তেমনভাবে পড়ে আছে তার চেয়ারের পাশে। কিন্তু বাইরের দিকের যে দরজা আহমদ মুসা বন্ধ করে গিয়েছিল তা খোলা, আর বাম পাশের সংযোগ কক্ষের খোলা দরজা বন্ধ। সন্দেহের এক শীতল স্রোত বয়ে গেল তার দেহে। শির শির করে উঠল তার মেরুদণ্ডদেশ। সে তাহলে ট্রাপে পড়েছে। বাইরের খোলা দরজার দিকে দ্রুত এগোল সে। কিন্তু দরজায় পা দিয়েই দেখতে পেল কয়েকজন দ্রুত সিঁড়ি বেয়ে উঠে আসছে, হাতে উদ্যত সাব মেশিন গান, রিভলভার। এক্ষেত্রে অকেজো দেখে আহমদ মুসা দ্রুত বাম হাত দিয়ে প্যান্টের বাম পকেট থেকে স্মোক বম্ব বের করে নিল। বিদ্যুৎ গতিতে তার বাম হাত উপরে উঠল, কিন্তু বম্ব ছুটতে সে পারল না। একেবারে পেছনে পদশব্দ শুনে সে তড়াক করে পেছনে ফিরল, কিন্তু দেরি হয়ে গেছে তখন। প্রচণ্ড এক আঘাত নেমে এল তার মাথায়। জ্ঞান হারিয়ে আহমদ মুসা লুটিয়ে পড়ল মেঝেতে। সবাই এসে ঘিরে ধরল তাকে। তাদের মধ্যে থেকে লেফটেন্যান্টের প্রতীক আতা একজন অন্য একজনকে লক্ষ্য করে বলে উঠল, আলবার্ট, তুমি এখনই গিয়ে স্যারকে খবর দাও। জিপ নিয়ে যাও। একটা কড়া স্যালুট দিয়ে আলবার্ট নামক লোকটি ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে দ্রুত জিপ লক্ষ্যে এগিয়ে গেল। হোয়াইট রোড পার হয়ে পার্ক রোড ধরে আলবার্টের গাড়ি পূর্বদিকে দ্রুত এগিয়ে চলছিল। সামনেই একটি কালভার্ট, সংকীর্ণ রাস্তা সেখানে। অনিচ্ছা সত্ত্বেও তাকে স্পিড কমাতে হল। এই সময় সামনে থেকে একটি গাড়িকে সে তীরবেগে এদিকে এগিয়ে আসতে দেখল। গাড়িটির বেপরোজা গতি দেখে প্রমাদ গুনল আলবার্ট। কালভার্টের মুখে এসে আলবার্টের গাড়ি ডেড স্লো হয়ে গেল। সামনের গাড়িটি তখন কালভার্টে উঠে পড়েছে। আলবার্টের গাড়ি থেমে গেছে রাস্তার কুল ঘেঁষে। সামনের গাড়িটিও এসে দাঁড়াল তার গাড়ির পাশে। কি ব্যাপার আলবার্ট, কোথায় চলেছ? জিপ থেকে মুখ বাড়িয়ে এক নারী কণ্ঠ জিজ্ঞাসা করল। স্যারকে খবর দিতে। কি খবর? ও, আপনি তো জানেন না, পাওয়ার হাউজে এক শালাকে আমরা ধরেছি। আলবার্টের মুখে বিজয়ের হাসি। স্যারকে আবার খবর দেয়া কেন? তোমাদের সব কাজে দীর্ঘসূত্রিতা। ওকেই তো এখনই হাজির করতে হবে স্যারের কাছে। চল, ওকে নিয়ে আসব আমি। আলবার্ট ও মেয়েটি ফিরে এলো পাওয়ার হাউজে। গাড়ি থেকে নেমেই তরতর করে সিঁড়ি ভেঙে মেয়েটি উঠে গেল পাওয়ার হাউজের ডিউটি রুমের দিকে। আহমদ মুসার জ্ঞান ফিরে আসেনি তখনও। তেমনিভাবে সবাই বসে আছে তাকে ঘিরে। মেয়েটিকে ঘরে ঢুকতে দেখে সবাই সসম্ভ্রমে উঠে দাঁড়ায়। ফিলিপাইন সিক্রেট সার্ভিসের বাঘা এজেন্ট মিস হেনরিয়েটাকে দেখে তারা খুশি হল। ঘরে ঢুকে সকলের দিকে স্মিত হাস্যে চেয়ে হেনরিয়েটা বলল, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের কাহিনী আমরা পরে শুনব।
একে বেঁধে তোমরা আমার জিপে তুলে দাও। এক্ষুনি একে হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে। অনেক কাজ আছে একে দিয়ে। লেফটেন্যান্টের ইঙ্গিতে দ্রুত আহমদ মুসাকে হেনরিয়েটার জিপে তুলে দেয়া হল। গাড়িতে উঠতে উঠতে হেনরিয়েটা বলল, তোমাদের এ বিজয়ে হেডকোয়ার্টার অপরিসীম খুশি হবে। কিন্তু দেখো, আনন্দ যেন তোমাদের দায়িত্ব পালনে শৈথিল্য না সৃষ্টি করে। তীর বেগে ছুটে চলল হেনরিয়েটার জিপ। হোয়াইট রোড, পার্ক রোড পার হয়ে মার্কোস এভিনিউ ধরে তা এগিয়ে চলল উত্তর দিকে। মার্কোস এভিনিউ ধরে কিছু দূর যাবার পর গাড়িটি বাম দিকে ঘুরে লেক সার্কাস রোড ধরে প্রায় মিনিট তিনেক চলার পর রাস্তা থেকে নেমে একটি অন্ধকার মতো জায়গায় দাঁড়িয়ে পড়ল। গাড়ি থামতেই হেনরিয়েটা লাফ দিয়ে পিছনের সিটে এল। অন্ধকারের মধ্যেই চাকু দিয়ে সে আহমদ মুসার হাত ও পায়ের বাঁধন কেটে দিল। আহমদ মুসা গাড়িতে উঠার পরেই জ্ঞান ফিরে পেয়েছিল। মাথা তার খসে যাচ্ছে বেদনায়। গোটা গা ঝিমঝিম করছে। ভাবছিল সে, মেয়েটি তাকে কোথায় নিয়ে চলেছে। বাঁধন কাটতে দেখেই তার মনে একটি কথা ঝিলিক দিয়ে গেল। সে বলল, কে, সাবেরা? জি, জনাব, আপনি জেগে উঠেছেন। কেমন বোধ করছেন এখন? সাবেরার প্রশ্নের দিকে কর্ণপাত না করে আহমদ মুসা বলল, আমাকে কোথায় এনেছ সাবেরা? আমরা এখন লেক সার্কাস রোড রয়েছি। এখন সময়। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় বিস্ফোরণের এক বিরাট শব্দ শোনা গেল। গাড়িটিও কেঁপে উঠল সেই ধাক্কায়। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক বাতি নিভে গেল চারদিকের। সাবেরা খুশিতে আহমদ মুসার হাত দুটি ধরে ঝাঁকানি দিয়ে বলল, সফল মিশন আপনার। আহমদ মুসা শান্ত স্বরে বলবে, কাজ শুরু। খুশি হবার সময় এখনো আসেনি সাবেরা। একটু থেমে আহমদ মুসা আবার বলল, এখন সময় কত? 12:15। সাবেরা, গাড়ি চালিয়ে টার্মিনাল ভবনের দিকে চল। কিন্তু আপনার ফার্স্ট এইড না করে কিছুতেই যাওয়া যাবে না। এখনও রক্তক্ষরণ হচ্ছে। অবাধ্য হজ না সাবেরা। এয়ারপোর্ট সংলগ্ন মার্কোস এভিনিউয়ের ব্রিজ আমাদের এই মুহূর্তেই দখল করতে হবে। আর কোন কথা না বলে সাবেরা গিয়ে স্টিয়ারিং হুইলে বসল। গাড়িটি সবেমাত্র লেক সার্কাস রোডে উঠে চলতে শুরু করেছে, এমন সময় শহরের দক্ষিণাঞ্চল থেকে মেশিনগানের শব্দ ভেসে এল। শুধু এক জায়গায় নয়, গোটা দক্ষিণ কারায়ন শব্দে মুখরিত হয়ে উঠেছে। প্রথমেই কথা বলল সাবেরা। বলল, এই অবস্থায় কি আমাদের যাওয়া উচিত হবে? ভয় পেজো না সাবেরা, ওগুলো পিসিডার মেশিনগান। এতক্ষণ পাওয়ার হাউজের বিস্ফোরণের অপেক্ষা করছিল, এবার ওরা ঢুকে পড়ছে দক্ষিণের বিভিন্ন পথ দিয়ে। আমাদের গিয়ে ব্রিজ দখল করে শত্রুর সরবরাহ ও যোগাযোগের পথ বন্ধ করে দিতে হবে। সাবেরার মুখে ফুটে উঠল সুন্দর এক টুকরো হাসি। বলল, ভয় পাপ কেন জনাব, আপনার সাথে থেকে মৃত্যুবরণ করার দুর্লভ সৌভাগ্য লাভ করলে আমি ধন্য হব। এ মৃত্যু কামনার মধ্যে কোনো কৃতিত্ব নেই সাবেরা, বরং এটা এক ধরনের অপরাধ। শহীদ হবার আকাঙ্ক্ষা কি পোষণ করে না মানুষ? করে হয়তো, কিন্তু ওটা ভুল। শহীদ হলে বিজয় আসবে কার হাত দিয়ে? শহীদের আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে শত্রুর হাতে বিজয়ের পতাকা তুলে দেবার মতোই অপরাধ। সুতরাং আকাঙ্ক্ষা শহীদের নয়, গাজী হবার আকাঙ্ক্ষা পোষণ করতে হবে। গাজী হবার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে যে মৃত্যু আসবে, সেটাই শহীদের মৃত্যু, সম্মানের মৃত্যু, গৌরবের মৃত্যু। মার্কোস এভিনিউ ধরে ঝড়ের মতো ছুটে চলছিল জিপ। দুজনেই নীরব। আহমদ মুসা জিজ্ঞেস করল, তোমার জিপে কোনো অস্ত্র আছে সাবেরা? 2টো মেশিনাগান আছে। আর আছে আধা ডজনের মতো হাত বোমা। কোথায় মেশিনগান? উপরে তাকিয়ে দেখুন। আহমদ মুসা উপরে তাকিয়ে দেখল, জিপের ছাদের সাথে টানানো আছে 2টি মেশিনগান। জিপের ছাদের সাথে ওগুলো এমনিভাবে সেটে আছে যে হঠাৎ করে চোখেই পড়ছে না।
মেশিনগান দুটো নামিয়ে নিতে নিতে আহমদ মুসা বলল, মাইকেল অ্যাঞ্জেলা ও ডেভিড ইমরানকে তো তুমি চেন। সোভিয়েটের পক্ষ থেকে এখানে কে এসছে জান? সোভিয়েট ইন্টেলিজেন্সের কমান্ডার অপারেটর ইয়াগোমোভিচ। আপো পর্বতে কমান্ডো হামলার পরিকল্পনা সম্পর্কে কি জান? ওটা ইরগুন জাই লিউমি ও সোভিয়েট ইন্টেলিজেন্সের নিজস্ব অপারেশন। ফিলিপাইন ইন্টেলিজেন্স এখানে শুধু হোস্ট এর ভূমিকা পালন করছে। অবশ্য লাভের সিংহভাগ ফিলিপাইনিদের বরাতেই আসবে। কেমন করে? মুসলমানেদের উত্থান এভাবে রোধ করতে পারলেই কি মিন্ডানাওয়ে খ্রিস্টান স্বার্থের জয় হবে? কমিউনিস্টরা চেষ্টা করবে না তাদের স্থান করে নিতে। এটা ক্লুক্লাক্স ক্লান এবং খ্রিস্টান মিশনারি কর্মকর্তারা বুঝে। কিন্তু অবস্থার চাপে পড়েছে তারা। রেডিয়েশন বম্ব উদ্ধার করে পেন্টাগনকে ফেরত দিতে না পারলে বড় অসুবিধায় পড়তে হবে ক্লুক্লাক্স ক্লান ও মিশনারি কর্তৃপক্ষকে। রেডিয়েশন বম্ব কেলেঙ্কারি প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে পেন্টাগন ও মার্কিন সরকার যন্ত্রে। সমগ্র শহর অন্ধকারে ডুবে আছে। অন্ধকারের আলো গিয়ে পড়েছে ব্রিজে। ব্রিজের উপর দুজন পুলিশ। দুজনার হাতেই সাব মেশিনাগান। সাব মেশিনগান উঁচিয়ে দক্ষিণ দিকে চেয়ে তারা দাঁড়িয়ে আছে। সাবেরা জিজ্ঞেস করল, কি করব জনাব? আহমদ মুসা বলল, জিপ কার আরোহীর কারা তা না জেনে ওরা গুলি করবে না। তাছাড়া অবস্থার আনুকূল্যটা আমাদের দিকেই রয়েছে। আমরা ওদের দেখতে পাচ্ছি, ওরা আমাদের দেখতে পাচ্ছে না। তুমি ওদের পাশে গিয়ে গাড়ি থামাও। আহমদ মুসা মেশিনগান রেখে দিয়ে সাবেরার রিভলভারটি তুলে নিল। সাইলেন্সার লাগানোই আছে তাতে। গাড়ি ব্রিজের নিকটবর্তী হতেই ওরা হাত তুলে গাড়ি থামাবার ইঙ্গিত করল। রাস্তার পূর্বধার দিয়ে গাড়ি চলছিল এবং ব্রিজের পূর্বদিকের দেয়াল ঘেঁষে গাড়িটি দাঁড়িয়ে পড়ল। গাড়ি দাঁড়াতেই পুলিশ দুজনের একজন ছুটে এলো গাড়ির দিকে। কিন্তু ২-৩ পা এগিয়েই সে অস্ফুট আর্তনাদ করে ঢলে পড়ল মাটিতে। পর মুহূর্তেই দ্বিতীয় জনের উঁচিয়ে ধরা সঙ্গিন থেকে ছুটে এলো এক ঝাঁক গুলি। কিন্তু সাবেরা অদ্ভুত ক্ষিপ্রতার সাথে সামনে সরিয়ে নিয়েছিল গাড়ি। গুলির ঝাঁক গিয়ে ব্রিজের দেয়াল বিদ্ধ করল। এই অবসরে আহমদ মুসার দ্বিতীয় গুলি নিঃশব্দে লক্ষ্য ভেদ করল। দ্বিতীয় জনও মুখ থুবড়ে পড়ে গেল ব্রিজের কংক্রিটের মেঝের উপর। আহমদ মুসা লাফ দিয়ে জিপ থেকে নেমে পড়ল। সাবেরাও নেমে পড়ল সেই সাথে। দুজনার হাতেই দুটি মেশিনগান। দক্ষিণ কাগায়নে মেশিনগান ও হাত বোমা বিস্ফোরণের অবিরাম শব্দ রাতের কালরূপকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইঞ্জিন স্টার্ট নেয়ার শব্দ পেল আহমদ মুসা। একটি নয়, একই সঙ্গে কয়েকটি ইঞ্জিন স্টার্ট নিল। আহমদ মুসা সাবেরাকে ইঙ্গিত করে ব্রিজের দক্ষিণ প্রান্তে সরে এল। বলল, হাত বোমা লো সাবেরা, ট্রাকের বিরুদ্ধে মেশিনগান তেমন কাজে আসবে না। ব্রিজের উপর দ্রুত অগ্রসরমান পায়ের শব্দ পাওয়া গেল। সাবেরার মেশিনগান উঁচু হয়ে উঠল। আহমদ মুসা বলল, কর কি সাবেরা, শত্রুর পায়ের শব্দ এটা নয়। মুহূর্তকাল পরেই এসে হাজির হল আবিদ। হাঁপাতে হাঁপাতে বলল, ইহুদি কমান্ডোরা ট্রাক বোঝাই হয়ে এদিকে আসছে। আর মাউন্টেন জেট তো রেডি হয়ে আছে। পালাবে না তো বড় ঘুঘুরা। উদ্বিগ্ন হবার কারণ নেই আবিদ। এতক্ষণে বিমানক্ষেত্রের ৩ ধারের বেড়া কাটা হয়ে গেছে। আবদুল্লাহ জাবেররা দেখ এসে পড়ল বলে। আহমদ মুসার কথার রেশ তখনও মিলিয়ে যায়নি। বিমানক্ষেত্রের পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে একই সঙ্গে গর্জে উঠল অর্ধশত মেশিনগান। ফুলঝুরির মতো বুলেটের বৃষ্টি নামল বিমানক্ষেত্রে। আহমদ মুসা বলল, সাবেরা আবিদ তোমরা এখানে বস, ব্রিজ যেন কেউ পার হতে না পারে। স্মরণ রেখো, উত্তর ও দক্ষিণ কাগায়নের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে তোমাদের। বলে আহমদ মুসা দ্রুত ব্রিজ পার হয়ে ছুটল টার্মিনাল ভবনের দিকে। মাঝপথে গিয়ে সে দেখল যে ট্রাকগুলো আসছিল
তা থেমে গেছে। ট্রাক থেকে জমাট অন্ধকারের মতো মানুষগুলো নেমে টার্মিনাল ভবনের দিকে ছুটছে। স্টেনগান ধরে রাখা আহমদ মুসার হাত নিস্পিস করে উঠল। কিন্তু লোভ সম্বরণ করল সে। আহমদ মুসা ওদের একজন হয়ে ওদের পিছু পিছু চলল। একদিকে অন্ধকার, অন্যদিকে তার দেহে এখনও ফিলিপাইন পুলিশের পোশাক, সুতরাং সুবিধা হল তার। সকলের সাথে সেও গিয়ে দাঁড়াল রেস্ট হাউসের দোর গোড়ায়। দরজার সামনে টেবিলে একটি মোমবাতি জ্বলছে। টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে মাইকেল অ্যাঞ্জেলো, ডেভিড এমরান ও মিক ইয়াগনোভিচ। কমান্ডার ফিরে যেতে দেখে ডেভিড এমরান বলল, তোমরা তাহলে ফিরে এলে? কমান্ডোদের মধ্যে থেকে তাদের নেতা এরিক স্যারন বলল, পিছন থেকে আক্রান্ত হয়ে আর সামনে এগুবার কোন অর্থ হয় না স্যার। পিছনে ফিরেও লাভ নেই। প্রথম আঘাতেই বিমানক্ষেত্রের প্রতিরক্ষা ভেঙে পড়েছে। বিশৃঙ্খল হয়ে পড়েছে সবাই। দেখ, সবাই পালাচ্ছে। কিন্তু পালাবে কোন দিকে? ব্রিজও ওরা দখল করে আছে। তাহলে ফিলিস্তিনের পুনরাবৃত্তি আমরা এইভাবে বিকার করে নেব? খেদের সঙ্গে বলল মাইকেল অ্যাঞ্জেলো। স্বীকার করব কেন? কিন্তু বর্তমান অবস্থায় কাগানের বিচ্ছিন্ন ও বিশৃঙ্খল শক্তিকে সংঘবদ্ধ করার কোন উপায় কি আপনার কাছে আছে মিক অ্যাঞ্জেলো? অ্যাঞ্জেলো নীরব। কোন জবাব এলো না তার মুখে। ডেভিড এমরানি আবার সখেদে বলে উঠল, ডিফেন্সিভ ভূমিকাটাই খারাপ। আহমদ মুসা আপো পর্বতে ডিফেন্সিভ ভূমিকায় অবতীর্ণ হবে না বলে ছুটে এলো কাগায়ানে। আমরা যদি তা ট্রাপে না পড়ে আমাদের পরিকল্পনা অনুযায়ী আপো পর্বতে আঘাত করতাম, তাহলে আহমদ মুসাই ছুটে যেত আপো পর্বতে তার ডিফেন্সের জন্য। আহমদ মুসা যে সুযোগ এখানে পেয়েছে, সে সুযোগ আমরাই সেখানে করে নিতে পারতাম। ডেভিড ইমরানের কণ্ঠে অনুশোচনার সুর। মেশিনগানের গুলি টার্মিনাল ভবনের গায়ে এসে লাগছে। একজন দৌড়ে এসে বলল, 3টি জেট নষ্ট হয়ে গেছে। পাখা ভেঙে গেছে ওগুলোর। অবশিষ্ট একটি বিমানকে পাইলট টার্মিনাল ভবনের ছাদে নিয়ে এসেছে। ডেভিড ইমরান বলল, কয়জন আর যাওয়া যাবে ওতে? অ্যাঞ্জেলো বলল, তাহলে সরে পড়ার সিদ্ধান্তই আমাদের নিতে হচ্ছে। অ্যাঞ্জেলোর কথা শুনে ইয়াগনোভিচের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। এতক্ষণে সে মুখ খুলল। বলল, টার্মিনাল ভবনকে কেন্দ্র করে আমরা যুদ্ধ চালাতে পারি, কিন্তু ফল কি তাতে? আমাদের প্রতিরোধ শক্তির 12 আনাই শেষ হয়ে গেছে, তার সাথে গেছে অস্ত্র। কিন্তু অস্ত্র যেতে ছিল, তাও আনা সম্ভব হল না। তাছাড়া মূল শক্তিকেন্দ্র দক্ষিণ কাগানের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। সুতরাং হিটলারি আত্মহত্যার পথ বেছে নিয়ে তো লাভ নেই মিক অ্যাঞ্জেলো। টার্মিনালের উত্তর দিকে বিরাট বিস্ফোরণ ঘটল। পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরেছে। কমান্ডো নেতা এরিক স্যারন জুনিয়র বলল, আপনারা কয়েকজন বিমান নিয়ে সরে যান স্যার। আমরা গাড়ি নিয়ে ব্রিজ পেরুবার আরেকবার শেষ চেষ্টা করে দেখি। বলেই সে কমান্ডোদের নির্দেশ দিল গাড়িতে উঠার জন্য। একসঙ্গে একটি বিদায়ী স্যালুট দিয়ে চলে গেল সবাই। মাইকেল অ্যাঞ্জেলা, ডেভিড ইমরান, ইয়াগনোভিচ ও পুলিশ প্রধান কিউই রেস্ট হাউস থেকে বেরিয়ে টার্মিনালের ছাদে উঠার সিঁড়ির দিকে ছুটল। আহমদ মুসা পিছু নিল তাদের। শুভ্র কপতের মতো দুটি পাখা বিস্তার করে টার্মিনালের ছাদে দাঁড়িয়ে আছে মাউন্টেন জেট। দেখে মনে হচ্ছে কত শান্তশিষ্ট, কিন্তু আসলে ভীষণ ক্ষিপ্র। পাখির মতো ছোঁ মেরে চোখের নিমিষে মাটিতে নেমে যেতে পারে। পাখির মতোই নিঃশব্দ তার গতি। উঁচু নিচু সব জায়গাতেই সে সমান ক্ষিপ্রতার সাথে নামতে উঠতে পারে। পাইলট ককপিটে বসেছিল উদ্গ্রীবভাবে। বিমানের অটোমেটিক সিডিটি নিচে নেমে আছে। উদ্গ্রীব পাইলট ছাদের উপর অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেল। ইয়াগনোভিচের পরিচিত কণ্ঠস্বরও তার কানে এল। খুশি হল পাইলট আসছেন ওরা। সে স্টার্ট দিল ইঞ্জিন। হালকা ধরনের হিস হিস শব্দ উঠল। টেক অফের জন্য সম্পূর্ণ রেডি মাউন্টেন জেট।
ডেভিড ইমরান প্রথমে গিয়ে পা রাখল বিমানের সিঁড়িতে, কিন্তু দ্বিতীয় পাটি সে তুলতে পারল না। পিছন থেকে ভারী কণ্ঠধ্বনিত হল, বিমানে চড়তে চেষ্টা করবেন না ডেভিড। হাত তুলে দাঁড়ান। তারা চারজনেই ঘুরে দাঁড়াল। চারজনের চোখে মুখেই ভয় ও আতঙ্কের চিহ্ন ফুটে উঠল। হাত তুলতে তারা বোধ হয় ভুলে গেল। আহমদ মুসা তারার আলোকে ওদের অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। বলল সে, এখনও কিন্তু নির্দেশ পালন করেননি আপনারা। কঠোর কণ্ঠ আহমদ মুসার। আহমদ মুসা কথা শেষ করার সাথে সাথে 8টি হাতি উপরে উঠল। তাদেরকে এমনভাবে নির্দেশ করতে পারে একে? প্রশ্ন কিলবিল করছে ডেভিড ইমরানের মনে। টার্মিনাল ভবনের দক্ষিণ ব্রিজের দিকে এই সময় 2টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল। আহমদ মুসার চোখ ছুটে গেল ওই দিকে। ব্রিজের উপর একটি ট্রাক জ্বলছে। পরক্ষণেই মেশিনগানের একটানা শব্দ ভেসে এল। আহমদ মুসা বলল, দেখতে পাচ্ছেন ডেভিড, ব্রিজের উপর কমান্ডোদের কবর রচনার দৃশ্য। খুব আশা করেছিলেন উগান্ডার এনটেবি দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাবেন আপো পর্বতে। কৌতূহল চেপে রাখতে পারল না ডেভিড ইমরান। বল, তুমি কি আহমদ মুসা? তোমার কি মনে হয় ডেভিড? বলতে বলতে আহমদ মুসা কয়েক পা সামনে এগোল। এই সময় হঠাৎ একটি গুলি এসে আহমদ মুসার ডান বাহুর কিছুটা মাংসপেশি ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেল। অন্ধকার না হলে আহমদ মুসা দেখতে পেত বিমানের পাইলট চুপি চুপি এসে বিমানের দরজায় দাঁড়িয়েছে। আহমদ মুসা বাম হাত দিয়ে ডান বাহু চেপে ধরে বসে পড়ল, কিন্তু স্টেনগান ছাড়েনি সে। আহমদ মুসা বসে পড়ার সাথে সাথে ডেভিড ইমরান ঝাঁপিয়ে পড়ল তার উপর। আহমদ মুসা দেহটা বাঁকিয়ে নিয়েছিল। ডেভিড ইমরান হুমড়ি খেয়ে পড়ল আহমদ মুসার জানুর উপর। আহমদ মুসা বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়েই কিছুটা পিছনে সরে গেল। ডেভিড উঠে দাঁড়িয়েছে, ওরা তিনজনই তার দিকে ছুটে আসছে। হাঁটু ভেঙে বসে পড়ল আহমদ মুসা আবার। মাথার উপর দিয়ে একটি গুলি চলে গেল। এটাও এলো বিমানের দরজা থেকে। আহমদ মুসার স্টেনগান গর্জে উঠল। এক ঝাঁক গুলি বেরিয়ে গেল। ছুটে আসা ডেভিড ইমরান, ইয়াগনোভিচ, অ্যাঞ্জেলো ও কিউই আছড়ে পড়ল ছাদের উপর। বিমানের দরজা লক্ষ্যে আর এক ঝাঁক গুলি বেরিয়ে গেল আহমদ মুসার স্টেনগান থেকে। হঠাৎ একটি হিস হিস শব্দ শুনতে পেল সে। পালাচ্ছে পাইলট। জেটের ককপিট লক্ষ্য করে আবার স্টেনগান তুলে ধরল সে। কিন্তু ককপিটের বুলেট প্রুফ গা থেকে গুলিগুলো ব্যর্থ হয়ে ঝরে পড়ল নিচে। কিন্তু ঘূর্ণায়মান ডানার ক্ষতি হল, কিয়দংশ তার ভেঙে পড়ল। সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল আহমদ মুসা। তীক্ষ্ণ এক শীষ দিয়ে উঠল সে। জবাবে পদ শব্দ দ্রুত হয়ে উঠল। ছাদে উঠে এলো ফারুক উনিত। এখানে আবদুল্লাহ জাবেরের সহকারী সে। তার পিছনে পিছনে উঠে এলো আরও 2-3 জন। টর্চ জেলে বিমান সার্চ করে দেখা গেল পাইলট আত্মহত্যা করেছে। ডেভিড ইমরান ও মাইকেল অ্যাঞ্জেলা নিহত। কিউই ও ইয়াগনোভিচ মারাত্মকভাবে আহত। ওদের দুজনার দায়িত্ব এক পিসিডা কর্মীর হাতে তুলে দিয়ে ফারুক উনিতকে নিয়ে আহমদ মুসা নিচে নেমে এল। আস্তে আস্তে জিজ্ঞেস করল, জাবের কোথায় উনিত? ফারুক উনিত প্রথমে কোন জবাব দিল না। পরে বলল, নিচে চলুন জনাব। ফারুক উনিতর উত্তরের ধরন দেখে আহমদ মুসার মনটি ছাত করে উঠল। দ্রুত নিচে নেমে এলো তারা। নিচের হল ঘরে 4-5 জন গোল হয়ে দাঁড়িয়ে আছে। আহমদ মুসা সেখানে গিয়ে পৌঁছল। ফারুক উনিতর টর্চ জ্বলে উঠল। চমকে উঠল আহমদ মুসা। জাবের রক্তে ভাসছে। মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তার দেহ। দাঁতে দাঁত চেপে এক প্রবল উচ্ছ্বাস রোধ করল আহমদ মুসা। তবু চোখের দুকোণ ফেটে নেমে এল 2 ফোঁটা অশ্রু। সবাই নীরব। কথা সরছে না কারো মুখে।
অতি শান্ত স্বরে একসময় আহমদ মুসা বলল, আমার এক অঙ্গ আজ আমি হারালাম ফারুক উনিত। আমার এ উৎসর্গিত সৈনিক বন্ধু কোন দিন কোনো কাজ থেকে পিছু হটেনি। গলার স্বরটি তার রুদ্ধ হয়ে এল। সজল হয়ে উঠল সবারই চোখ। আহমদ মুসা একটু পিছনে করে এলা। ফারুক উনিতকে বলল, এসো, ব্রিজের ওখানে কি হলো দেখি। দুজনে এগোলোর সেদিকে। কমান্ডোদের একটি ট্রাকও পার হতে পারেনি। সবটি দাঁড়িয়ে আছে খালি। তাদের প্রথম ট্রাকটি দাঁড়িয়ে আছে পুলের উপর। ভেঙ্গে কুকড়ে গেছে। ধোঁয়ায় অন্ধকার তখনও। ট্রাকের কেউই বাঁচেনি। ছড়িয়ে ছিটকে পড়ে আছে তাদের অগ্নিদগ্ধ দেহ। গুলিবিদ্ধ হয়ে মরেছে এমন লাশও ট্রাকের আশেপাশে পাওয়া গেল। সামনের ট্রাকের পরিণতি দেখেও তাহলে কমান্ডোরা মরিয়া হয়ে সামনে এগোবার চেষ্টা করেছিল। আরও সামনে এগুলো তারা একদম ব্রিজের দক্ষিণ প্রান্তে। ওই তো মেশিনগানের পাশে সাবেরাকে দেখা যাচ্ছে। কিন্তু নড়ছে না কেন? তাদেরকে দেখেও কোন চাঞ্চল্য নেই কেন তার? তাহলে আর চিন্তা করতে পারল না আহমদ মুসা। ছুটে গেল সে। না, সাবেরা নেই। তার হাতটি তখনও মেশিনগানের ব্যারেলে, কিন্তু প্রাণ নেই দেহে। দেহ তার জাবেরের মতোই ঝাঁঝরা হয়ে গেছে। কিন্তু শেষ নেই, শ্বাস পর্যন্ত সে মেশিনগান চালিয়েছে। বিজয় হবার আমৃত্যু সাধনার মধ্যে দিয়ে সাবেরা এইভাবেই শাহাদাত বরণ করেছে। এই মহিষী মহিলার বিদেহী আত্মার প্রতি সালাম জানাল আহমদ মুসা। কিন্তু আবিদ কুই? হঠাৎ ফারুক উনিত বল উঠল, দেখুন জনাব, ট্রাকের তলায় একটি ছিন্ন বিচ্ছিন্ন দেহ। আহমদ মুসা গিয়ে ঝুঁকে পড়ল ট্রাকের নিচে। টর্চ জেলে খুঁটে খুঁটে দেখল। পুড়ে যাওয়া খণ্ডবিখণ্ড নর মাংসের টুকরো। চেনার উপায় নেই। কিন্তু এ দেহ যে আবিদের সে বিষয়ে কোনো সন্দেহ রইল না আহমদ মুসার। ট্রাকের গতি রোধ করার শেষ পন্থা হিসেবে গ্রেনেড বুকে বেঁধে ট্রাকের তলায় সে ঝাঁপিয়ে পড়েছিল। এবার কিন্তু কোনো দুঃখ নয়, গর্বে ফুলে উঠল আহমদ মুসার বুক। এরা বিশ্বজয়ী সৈনিক। এদের দিয়ে বিশ্ব জয় করা যায়। আহমদ মুসার মন চলে গেল সুদূর অতীতের এক দুঃখজনক ঘটনার দিকে। ইসরায়েলের এনটেবি অপারেশনে উগান্ডার পক্ষে আবিদ, সাবেরা ও জাবেরের মতো সৈনিকের অভাব ছিল বলেই বিশ্ববাসীর কাছে লজ্জায় হেট করতে হয়েছিল মুসলমানদের মাথা। দক্ষিণ কাগায়ানের দিক থেকে দুটি অগ্নি গোলক ছুটে আসছে। ফারুক উনিত তার স্টেনগান উঁচু করে ধরল। আহমদ মুসা বলল, উনিত ওটা পিসিডার গাড়ি। আলোক সংকেত দেখে বুঝতে পারছ না? উনিত স্টেনগান নামিয়ে বলল, এখন বুঝতে পারছি জনাব। গাড়ি এসে কয়েক গজ দূরে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে নামল শরীফ সুরি। ছুটে এল সে আহমদ মুসার কাছে। তাকে জড়িয়ে ধরল। বলল, আপনার জন্য উদ্বেগ উৎকণ্ঠায় সকলে আমরা সারা হয়ে গেছি জনাব। হঠাৎ হাতে ভিজা আঠালো মতো কিছু ঠেকায় গাড়ির আলোতে নিয়ে তা দেখল শরীফ সুরি। রক্ত কোথা থেকে এলো? টর্চ দিয়ে ভালো করে আহমদ মুসাকে দেখে আঁতকে উঠল শরীফ সুরি। গোটা ডান বাহুটাই তার রক্তে ভেজা। কনুইয়ের ইঞ্চিখানেক উপরে বিরাট ক্ষত। মাথার চুল রক্তে জট পাকানো। প্রায় আর্ত কণ্ঠে শরীফ রুরি বলল, এ কি জনাব, আপনি এমনভাবে আহত, অথচ। কথা শেষ করতে পারল না শরীফ সুরি। একটি ঢোক গিলল সে। আহমদ মুসা বলল, আহত আমি একা নই শরীফ। তারপর উনিতর দিকে ফিরে বলল, সব আহতদের দক্ষিণ কাগায়ানের ক্যাম্পে পাঠিয়ে দাও। আর সতর্ক থেকো। পরে আসছি। বলে সে শরীফ সুরির সাথে গিয়ে গাড়িতে বসল। মাথা আর ডান বাহুটা যেন বেদনায় ছিঁড়ে যাচ্ছে। ঝিম ঝিম করছে গোটা শরীর। যেতে যেতে শরীফ সুরি বলল, দক্ষিণ কাগায়ানে বড় রকমের কোনো প্রতিরোধের সম্মুখীন আমাদের হতে হয়নি। ওরা মনে করেছিল আমরা হাজারে হাজারে প্রবেশ করেছি,
তাই ঘাবড়ে গিয়েছিল ওরা। মৃত্যু ভয়কে যারা বশ করে তারা একাই একশ হয়ে দাঁড়ায়। ওদের মনে করাটা তাই অমূলক নয়। শরীফ সুরি ধীর স্বরে বলল, আহমদ মুসা। তারপর দুজনেই নীরব। ঝড়ের গতিতে এগিয়ে চলেছে জিপ। সিঁড়ি শুয়ে আছে। কয়দিনের জ্বরে একদম শীর্ণ হয়ে গেছে সে। মাথার কাছে টেবিলের উপর কয়েকটি ওষুধের শিশি। স্মার্থার ডাক্তারির হাত মন্দ নয়। তার প্রেসক্রাইব করা ওষুধ খাবার পর থেকেই জ্বর কমতে শুরু করেছে। সিঁড়ি ও মুর হামসা স্মার্থার প্রশংসায় পঞ্চমুখ। মেয়েটির ব্যবহার সত্যই ভালো। বিশেষ করে স্মার্থা আহমদ মুসাকে খুব শ্রদ্ধা করে দেখে মুর হামসার আরও খুশি। স্মার্থার মুখ থেকে আহমদ মুসার অত বেশি প্রশংসা শুনতে ভালো লাগেনি, কিন্তু সিঁড়ির। বিশেষ করে স্মার্থা যখন বলেছে যে জীবন দিয়েও আমি তার ঋণ শোধ করতে পারব না, তখন কথাটা সিঁড়ির মনের কোণায় যেন খচ করে বিঁধেছে। সিঁড়ি মনকে শাসিয়েছে, ওকে যদি কেউ ভালো চোখে দেখে তাহলে তো খুশি হবারই কথা। আর তাছাড়া ওর উপর কি অধিকার আছে সিঁড়ির? ভুল করেও কি তিনি কখনো তার প্রতি চোখ তুলে চেয়েছেন? চিন্তা এ পর্যন্ত গড়াতেই সিঁড়ির চোখ জ্বলে ধরে আসে। ভবিষ্যৎ ভাবনায় সিঁড়ির মন উদ্বেল হয়ে উঠে। ধুলার পৃথিবীতে শুয়ে সে কি আকাশের চাঁদ ধরতে পারবে? কিন্তু কি করবে সে? সজ্ঞানে তো সে এ অপরাধ করেনি। তার হৃদয়ের কোনো অপরিচিত উৎস থেকে এসেছে এ প্রেরণা। হৃদয়ের এ একান্ত চাওয়ায় কি কোনো পাপ আছে? কেঁপে উঠে সিঁড়ি। সিঁড়ির দুচোখের কোণায় দুফোঁটা অশ্রু টল টল করছিল। এ সময় স্মার্থা প্রবেশ করল ঘরে। স্মার্থাকে পৌঁছে দিয়ে মুর হামসার বাইরের ঘরে চলে গেল। স্মার্থা সিঁড়ির দিকে চেয়েই বলল, সিঁড়ি, তোমার চোখে জল কেন? কাঁদছ কেন তুমি? সিঁড়ি তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলল। কিছু বলল না মুখে। স্মার্থা তার পাশে বসল। কাগায়ান থেকে কোনো খবর এসেছে? এসেছে। কি খবর? পিসিডা কাগায়ান দখল করেছে। মাইকেল অ্যাঞ্জেলা এবং ইলগুন জাই লিউমি ডেভিড ইমরান নিহত। চমকে উঠল স্মার্থা। অ্যাঞ্জেলা নিহত। এক উষ্ণ স্রোত বয়ে গেল মার্থার রক্তকণিকায়। কিন্তু স্মার্থা মুখে হাসি ফুটিয়ে বলল, আমি কি ওদের খবর জিজ্ঞেস করেছি? তাহলে কি? আহমদ মুসার খবর। খচ করে উঠল সিঁড়ির হৃদয়ের একান্ত গোপন সেই বেদনাটা। ওর খবর দিয়ে স্মার্থার কি? মুখ ভার করে সিঁড়ি বলল, ওর কি খবর আমি বলবো। সিঁড়ির একটি হাত হাতে নিয়ে স্মার্থা হেসে বলল, আমার কাছে লুকিজো না সিঁড়ি। আমি বুঝতে পেরেছি প্রথম থেকেই। কিন্তু নায়ক কি জানেন এটা? হেসে বলল স্মার্থা। জানি না। মুখ লাল করে বলল সিঁড়ি। বুঝেছি। সিঁড়ির সুচিকিৎসার জন্য ওর এত গরজ কেন? তুমি ভাগ্যবতী সিঁড়ি। সিঁড়ির সরাটা দেহে এক উষ্ণ শিহরণ খেলে গেল। জ্বালাময় এ শিহরণে অসীম পরিতৃপ্তি। আপনাতেই তার চোখ দুটি বুজে গেল এক পরম প্রশান্তিতে। এই প্রথম স্মার্থার কথা ভালো লাগল তার। চুপ করে রইল সিঁড়ি। স্মার্থা আবার বলল, কি উত্তর দিলে না সিঁড়ি? কি? আহমদ মুসা কবে আসছেন? বালিশে মুখ গুজে সিঁড়ি বলল, উনি অসুস্থ, হাসপাতালে। মাথা ও বাহুতে আঘাত পেয়েছেন উনি। তোমার এদু খেয়ে আমিও ক্ষিত সিঁড়ি। সিঁড়ি পাশ ফিরে শুয়ে বলল, তুমি আজ চিকিৎসার জন্য নয়, এসব মতলব নিয়েই এসেছ বুঝি। আর ওষুধ লাগবে না তোমার। ভালো হয়ে গেছ। এখন শরীরটা সারলেই হয়ে গেল। তারপর স্মার্থা রুটিন মাফিক জ্বর চার্ট পরীক্ষা করল। হার্টের বিট দেখল। বলল, সব ঠিক আছে। বলে বিছানা থেকে উঠে চেয়ারে গিয়ে বসল স্মার্থা। বলল, রুনার মা তো এখনও আটকা, সোনিয়াকেও তো দেখছি না, একটু পানি খেতাম। সিঁড়ি। সিঁড়ি বলল, ঠিক আছে আমি ডাকছি। বলে সে কলিং বেলের সুইচে চাপ দিতে গেল।
স্মার্থা সিঁড়িকে নিষেধ করল। বলল, এই তো ডাইনিং রুম, আমি খেয়ে আসি না। বলে সে উঠে দাঁড়াল। ডাইনিং রুমের বিরাট এক ট্যাঙ্কিতে পানি জমা থাকে। ট্যাঙ্কে লাগানো আছে নল। নল দিয়ে পানি আসে। স্মার্থা ডাইনিং রুমে ঢুকে তাড়াতাড়ি একটি চেয়ার টেনে নিয়ে পানির নলে এক পা দিয়ে ট্যাঙ্ক ধরে দাঁড়াল। তারপর স্কার্টের ভিতর থেকে একটি কাগজের মোড়ক বের করল সে। মোড়কটি খুলে সাদা ধরনের অনেকগুলো পাউডার ঢেলে দিল পানির ট্যাঙ্কিতে। তারপর নেমে চেয়ার যথাস্থানে রেখে জগ থেকে এক গ্লাস পানি খেয়ে মুখ মুছতে মুছতে সে বেরিয়ে এল। মূর হামসারও ঘরে প্রবেশ করল প্রায় সঙ্গে সঙ্গেই। বলল, কি দেখলেন? ওষুধ আর লাগবে না, আর ওষুধের দরকার হবে না। গতকাল থেকে টেম্পারেচার একদম নরমাল। ধন্যবাদ আপনাকে, অনেক খেটেছেন। চলুন। ধন্যবাদ দিয়ে আর কাজ নেই। মূর হামসার স্মার্থাকে নিয়ে ঘর থেকে বেরুতে বেরুতে বলল, আর কি করতে পারি আপনার জন্য? মুসা ভাই, আসলে আপনার মুক্তির জন্য সুপারিশ করব। স্মার্থা খপ করে মূর হামসারের একটি হাত ধরে বলল, মুক্তি আমি চাই না হামসার। চান না মুক্তি? বিস্মিত হয়ে তাকাল স্মার্থার দিকে। স্মার্থা মূর হামসারের একটি হাত জড়িয়ে কাঁধে মুখ গুজে বলল, চাই না মুক্তি আমি। মূর হামসার কেঁপে উঠল। এমন অবস্থার জন্য প্রস্তুত ছিল না সে। নারী দেহের এমন নিবিড় উষ্ণ স্পর্শ মুহূর্তের জন্য বিহ্বল করে তুলল মূর হামসারকে। তার জীবনে এ এক নতুন অভিজ্ঞতা। স্মার্থা আরও নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরে বলল, বল, দেবে আশ্রয় তোমার এ বাহু বন্ধনে? মূর হামসার সচেতন হল। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, চলুন, রাত হয়ে যাবে। আবার দুজনে হাঁটতে শুরু করল। স্মার্থা আর কোনো কথা বলল না। মূর হামসারও পাথরের মতো মৌন। উপত্যকার বন্দিখানার সেলের দরজায় স্মার্থাকে পৌঁছে দিল মূর হামসার। প্রহরী দরজা খুলে ধরল। স্মার্থা মূর হামসার দিকে ফিরে দাঁড়িয়ে বলল, আর যেতে পারব না তোমার ওখানে। গম্ভীর কণ্ঠে মূর হামসার বলল, মুসা ভাইকে আমি এটা জিজ্ঞেস করে দেখব। সেলের দরজা বন্ধ হয়ে গেল। স্মার্থা নিজেকে ছুড়ে দিল নরম বিছানার উপরে। স্বগত কণ্ঠে সে বলল, এরা কি মানুষ না পাথর? আতঙ্কিত হয়ে উঠে সে। আহমদ মুসার সাইমুমের গতি বোধ হয় আর কেউই রোধ করতে পারবে না। অদ্ভুত জিতেন্দ্রীয় মানুষের দল এটা। টাকার স্তূপ, নারী দেহের কামসিক্ত উষ্ণ স্পর্শ এদের চিত্তবিভ্রম ঘটাতে পারে না। তবু চোখ দুটি জ্বলে উঠল স্মার্থার। তবু জাহাজ ও কাগায়নের পরাজয়ের প্রতিশোধ আহমদ মুসার উপর নেয়া যায় কি না দেখবে সে। গভীর রাত। শয্যা থেকে উঠে বসল স্মার্থা। চোখ মুখ হাত দিয়ে একটু রগড়ে নিয়ে উঠে দাঁড়াল। রাতের পোশাক বদলে ফেলল সে। এ বন্দিশালায় তার নিজস্ব বলতে ছিল একটি মাত্র ব্যাগ, কিন্তু তার স্পাই ব্যাগটি আজ শূন্য। কয়েকটি কাপড় চোপড় রয়েছে মাত্র। তবু আপাত শূন্য ব্যাগটিতেই রয়েছে তার শেষ সম্বলটুকু। স্মার্থা ব্যাগটি হাতে তুলে নিয়ে ওর তলাটা ফেড়ে ফেলল। তলার চারপ্রান্ত ঘিরে রয়েছে লোহার ফাঁপা নল। ব্যাগের তলাকে শক্ত ও এর আকার ঠিক রাখার জন্যই এটা ব্যবহৃত হয়েছে বলে আপাত দৃষ্টিতে মনে হয়। স্মার্থা নলগুলো খুলে নিয়ে ছোট ধরনের দুটি পকেটে পুরুল এবং অন্য দুটি থেকে বেরুল কয়েকটি দামি ফিল্টার টিপ সিগারেট। সিগারেটগুলো পকেটে পুরে ব্যাগটি ছুঁড়ে ফেলে দিল। তারপর টেবিলে বসে একখণ্ড কাগজে লিখল, আলী কাউছারের হত্যার প্রতিশোধ পরে নেওয়া যাবে। এখন হাঙ্গামা করতে গেলে আমরা পর্বত থেকে বেরুতে পারব না। কাগজটি ভাঁজ করে পকেটে পুরে উঠে দাঁড়াল স্মার্থা। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগুল। দ্বিধাহীন চিত্তে সে দরজায় করাঘাত করল। একবার, দুইবার, যেকবার। দরজার চাবি খোলার শব্দ পাওয়ার পরই শুধু সে থামল। দরজা খুলে গেল। দুজন প্রহরী। দুজনের একজনের হাতে উদ্যত স্টেনগান,
অন্যজনের হাতে রিভলভার। তারা কোন কথা বলার আগেই সার্থা বলল, ক্যাপ্টেন জুমলাককে এক্ষুনি ডাকুন, খুব জরুরি। স্মার্থার কণ্ঠে উদ্বেগ, চোখে মুখে কেমন বিভ্রান্ত ভাব। সেদিকে মুহূর্তকাল চেয়ে একজন প্রহরী অপর জনকে বলল, তুমি একে দেখো, আমি তাকে ডেকে আনি। মিনিট চারেকের মধ্যেই প্রহরীটি ক্যাপ্টেন জুমলাককে নিয়ে সেখানে উপস্থিত হল। জুমলাককে দেখেই স্মার্থা প্রায় আর্ত কণ্ঠে বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে মি জুমলাক, সিঁড়িকে ঔষধ দিতে উল্টাপাল্টা হয়ে গেছে। ঔষধটি খেলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এক্ষুনি আমার যাওয়া দরকার। আপনি দুজন প্রহরী দিন আমার সাথে। বলতে বলতে সার্থা প্রায় কেঁদে ফেলল। তার চোখে আতঙ্ক। জুমলাক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। প্রথমত তার মুখে কোনই কথা সরল না। শেষে বলল সে, তাহলে আমি খোঁজ নিতে পাঠাই। স্মার্থা চোখ মুছে বলল, তা করতে পারেন মি জুমলাক, কিন্তু দেরির জন্য কিছু ঘটলে সে দায়িত্ব তাহলে আপনাকেই নিতে হবে। জুমলাক পড়ল মহাবিপদে। একদিকে রাত্রিবেলা বন্দীকে দুজন প্রহরীর উপর ভরসা করে ছেড়ে দেয়া যায় না, অপরদিকে সিঁড়ির সত্যই কিছু ঘটলে তাকেই দায়ী হতে হবে। পরিশেষে জুমলাক ভাবল, আহমদ মুসাই যখন স্মার্থাকে দিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছেন, তখন স্মার্থার মধ্যে নিশ্চয় বিপদের তেমন কিছু নেই। জুমলাক বলল, চলুন আমি যাচ্ছি সাথে। বলে জুমলাকে আরেকজন প্রহরীকে সাথে ডেকে নিল। তিনজনেই পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে লাগল। সবার আগে সার্থা, তারপর প্রহরীটি এবং সবার শেষে জুমলাক। তারা পর্বতের সমতলে এসে পৌঁছল। দক্ষিণ পশ্চিম দিক থেকে আরেকটি রাস্তা এসে এখানে মিলিত হয়েছে। ওই রাস্তাটি পর্বতের পশ্চিম ঢাল বেয়ে নিচে নেমে গেছে। আপো পর্বত থেকে ষোলো সাগরে পৌঁছার এটাই পথ। এখানে পৌঁছার পর সার্থা সবার অলক্ষ্যে একখণ্ড কাগজ ফেলে দিল হাত থেকে। পরক্ষণেই সার্থা হোঁচট খাওয়ার মতো হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। লক্ষ্য করলে দেখা যেত সার্থা উঠার সময় দলা পাকানো এক টুকরা কাগজ তুলে নিল। সাবধানতাবশত জুমলাকের রিভলভার উদ্যত হয়ে উঠেছিল স্মার্থার দিকে, কিন্তু কোন প্রকার সন্দেহ তার মনে স্থান পেল না। তারা এগিয়ে চলেছিল। সামনেই মূল ঘাঁটি মুর হামসারের আবাসস্থল। প্রধান গেটের সামনে পৌঁছতেই সেখান থেকে কঠোর নির্দেশ এলো হাত তুলে দাঁড়ানোর জন্য। দা রক্ষী অটোমেটিক কার্বাইনের নলহা করে আছে তাদের দিকে। হাত তুলে দাঁড়াল তিনজন। গেট ক্যাম্প থেকে প্রধান দ্বাররক্ষী আহমদ জালুতো তাদের কাছে এলো। জুমলাক তাকে সব ঘটনা বুঝিয়ে বলল। আহমদ জালুতো একবার ভ্রু কুঁচকে স্মার্থার দিকে তাকাল। বলল, চল আমিও যাব। চারজনেই চলল এবার। ভিতরের গেটেও প্রহরী দাঁড়িয়েছিল, কিন্তু জুমলাক ও আহমদ জালুতকে দেখে একপাশে সরে দাঁড়াল। দরজা একটু ঠেলতেই খুলে গেল। বিস্মিত হল জালুত। প্রহরীর দিকে প্রশ্নবোধক চোখ তুলে ধরতেই বলল, দরজা বন্ধ না করেই আজ ওঁরা শুয়ে পড়েছেন। স্মার্থা গিয়ে তাড়াতাড়ি সিঁড়ির ঘরে প্রবেশ করল। ওরাও তিনজন তার পিছু পিছু প্রবেশ করল সেই ঘরে। সিঁড়ি বিছানায় পড়ে আছে। ঠিক শুয়ে থাকা নয় ওটা। দেখে মনে হচ্ছে যেন হঠাৎ করে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে বিছানায়। সার্থা তাকে পরীক্ষা করল। জুমলাক, আহমদ জালুত ও প্রহরী তিনজনেই গজ তিনেক দূরে দাঁড়িয়ে থেকে উদগ্রীবভাবে দেখছে সার্থার কাজ। তাদের চোখে মুখে উদ্বেগ। তারা বুঝতে পারছে সিঁড়ির একটা কিছু হয়েছে। স্মার্থা উঠে দাঁড়াল। আহমদ জালুতো বলল, কি দেখলেন? স্মার্থা কোনো উত্তর না দিয়ে কপালের ঘাম মুছে পকেট থেকে একটি সিগারেট বের করে মুখে পুরল, টেবিল থেকে দেশলাই নিয়ে অগ্নি সংযোগ করল তাতে। তারপর ওদের দিকে ফিরে সিগারেটে একটি লম্বা টান দিয়ে বলল, সিঁড়ি অজ্ঞান হয়ে আছে। স্মার্থা আবার সিগারেটটি মুখে পুরল। আহমদ জালুতো কিছু বলতে গিয়েছিল। কেবল মুখ হা করেছিল সে, কিন্তু কিছু বলতে পারল না।
স্মার্থার সিগারেট থেকে এক ধরনের নীলাভ ধোঁয়া তীরের মতো ছুটে গেল ওদের দিকে। পরক্ষণেই তাদের তিনটি দেহেই কলাগাছের মতো আছড়ে পড়ল মাটিতে। সিগারেটটি আসলে মারাত্মক একটি গ্যাস পাইপ। তামাকের ক্যামোফ্লোজে ঢাকা মুখের পর্দাটি পুড়ে গেলে গ্যাস বেরিয়ে ছুটে যায় সামনে। সামনের 2 বর্গ গজ পরিমিত স্থান মুহূর্তের জন্য বিষাক্ত করে দেয়। স্মার্থা মুহূর্তকালও নষ্ট করল না আর। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কাগজ খণ্ড সে মেলে ধরল চোখের সামনে। তাতে লেখা, আমি পাহাড়ের পশ্চিম ঢালে অপেক্ষা করছি 2টি ঘোড়া নিয়ে। জাম্বুয়াঙ্গোর জন্য পেট্রোলও সংগৃহীত হয়েছে। তাড়াতাড়ি কাগজটি মুড়ে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল স্মার্থা। তারপর কাঁধে তুলে নীল সিঁড়ির সংজ্ঞাহীন দেহ। গেটে গিয়ে প্রহরীকে বলল, ছোট সাহেবও অসুস্থ, ওঁরা তাঁকে নিয়ে আসছেন। তুমি আমার সাথে এসো, সিঁড়িকে ব্যারাকের হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রহরীটি মুহূর্তকাল দ্বিধা করল, তারপর পিছু নিল। প্রধান ফটকে গিয়েও স্মার্থা এই একই কথা বলল। মনে হয় তারাও কোনো সন্দেহ করল না। বিশেষ করে ভিতরের দ্বারক্ষীকে সাথে দেখে তাদের মনে কোনো প্রশ্নেরও উদয় হল না। তাছাড়া আহমদ মুসার নির্দেশ মোতাবেক স্মার্থা সিঁড়ির চিকিৎসা করছে, এটাও সবাই জানত। স্মার্থা এগিয়ে চলল সিঁড়িকে নিয়ে। পিছনে প্রহরী। তারা পর্বতের সেই সমতলে এসে পৌঁছল। স্মার্থা সিঁড়িকে কাঁধ থেকে নামিয়ে শেষে একবার পিছনে ফিরে দেখল, না, কেউ এদিকে আসছে না। প্রহরীটি সামনে এসে দাঁড়িয়েছে। বলল, কি হলো, চলুন তাড়াতাড়ি যাই। বলে স্মার্থা পকেট থেকে সিগারেট বের করল। সিগারেটে আগুন দিল। সেই আগর নিয়মে নীলাভ ধোঁয়া ছুটে গেল এক ফলা তীরের মত। মুহূর্তের মধ্যে প্রহরীটির হাত থেকে খসে পড়ল স্টেনগান। সেও আছড়ে পড়ল মাটিতে। স্মার্থা সিঁড়িকে কাঁধে তুলে নিয়ে এবার ছুটল দক্ষিণ পশ্চিম পথ দিয়ে পাহাড়ের পশ্চিম ঢালের দিকে। ঘামে ভিজে গেছে তার গোটা দেহ, কিন্তু উপায় নেই জিরিয়ে নেবার। ক্যাপ্টেন জুমলাক ও আহমদ জালুদকে বেরুতে না দেখে এতক্ষণে নিশ্চয় প্রহরীদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা জুমলাক ও আহমদ জালুতের খোঁজে গৃহে প্রবেশ করার পরই ছুটে আসবে এদিকে শিকারী কুকুরের মতো। সুতরাং যতটা সম্ভব তাড়াতাড়ি তাকে পৌঁছতে হবে আলী আকছাদের কাছে। একবার ঘোড়ায় চড়তে পারলেই হল। আধ ঘণ্টা মধ্যেই তারা পৌঁছে যাবে সোলো সাগরের তীরে। কত দূরে আলী আকছাদ? আর চলতে পারে না স্মার্থা সিঁড়িকে নিয়ে। হঠাৎ সামনেই জমাট অন্ধকারের মতো মনুষ্য মূর্তিকে নড়ে উঠতে দেখে স্মার্থা থমকে দাঁড়াল। ও কি আলী আকছাদ? বলল সে। কে? আমি আলী আকছাদ, বলে সে এসে দাঁড়াল। কোথায় তোমার ঘোড়া? এই আরেকটু যেতে হবে। এবার দুজনে ধরাধরি করে সিঁড়িকে নিয়ে গিয়ে ঘোড়ায় তুলল। স্মার্থা সিঁড়িকে নিয়ে এক ঘোড়ায় উঠল। আলী আকছাদ উঠল আর এক ঘোড়ায়। পর্বতের ঢাল বেয়ে সাবধানে ঘোড়া দুটি সামনে এগিয়ে চলল। আলী আকছাদের হাতে টর্চ জ্বালাতে সাহস পাচ্ছে না সে। ওদের চোখে পড়ে গেলে নির্ঘাত মারা পড়তে হবে। ওরা তখন পর্বতের পাদদেশে নেমে এসেছে। এ সময় পর্বতের উপরে বিপদঘণ্টা বেজে উঠল। উপরে তাকিয়ে ওরা টর্চের আলোয় ইতস্তত ছুটাছুটি দেখতে পেল। স্মার্থার ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। আহমদ মুসা নেই। মুর হামসারের ঘুম কাল সকালের আগে ভাঙবে না। ক্যাপ্টেন জুমলাক ও আহমদ জালুদকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে হবে আরও কয়েক ঘণ্টা। আর আপোয়ান উপত্যকার ব্যারাক থেকে তাদের সন্ধানে ওরা যখন পর্বতের এ প্রান্তে এসে পৌঁছবে, ততক্ষণ তারা অর্ধেকটা পথ পার হয়ে যাবে। নিঃশঙ্ক চিত্তে দুটি ঘোড়া তিনটি আরোহী নিয়ে এগিয়ে চলল সামনে। পাথরের বুকে মাঝে মাঝে শব্দ উঠল খটখট। আহমদ মুসা শুয়েছিল। ক্লান্ত সে। কাগায়ান থেকে ৩০০ কিলোমিটার পথ ঘোড়া খেদিয়ে এসেছে সে আপো পর্বতে সিঁড়ির অপহরণের সংবাদ পেয়ে। মুহূর্ত সে নষ্ট করেনি কাগায়ানে।
আহমদ মুসা এলেন্টোর হাতে কাগায়ানের প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিয়ে ছুটে এসেছে এখানে। চোখ দুটি তার বুজে আছে, কিন্তু বড় অশান্ত তার মন। পিছনের এমন আঘাত আসবে কল্পনাও করেনি কোনদিন আহমদ মুসা। মূর হামসার আহমদ মুসার পাশেই বসেছিল। তার চোখে দুর্ভাবনার কালো ছায়া। একদিন এক রাত্রির মধ্যে বয়স যেন ২০ বছর বেড়ে গেছে মূর হামসারের। অপহরণের কাহিনী ধীরে ধীরে সে বলে যাচ্ছিল আহমদ মুসার কাছে। অবশেষে সে বলল, ভুল আমারই হয়েছে মুসা ভাই। শেষের দিকে স্বার্থার ব্যাপারে আমি বেশ লেনিয়ে হয়ে পড়েছিলাম। যদি আমি তার প্রতি সতর্ক দৃষ্টি রাখতাম, তাহলে ডাইনিং রুমের পানির ট্যাঙ্কে ঘুমের ঔষধ মেশানোর সুযোগ সে পেত না। আহমদ মুসা চোখ খুলল। বলল, ভুল তোমার নয় বন্ধু। ভুল আমিই করেছি। প্রথম ভুল করেছিলাম জাহাজে ওকেও কামরায় বেঁধে রেখে না এসে। সে ভুলের জন্য অনেক প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে আমাকে। দ্বিতীয় ভুল করলাম ওর দ্বারা সিঁড়ির চিকিৎসার নির্দেশ দিয়ে। জানি না এ ভুলের জন্য কি খেসারত দিতে হবে আমাদের। আহমদ মুসার কথা শুনে কেঁপে উঠল মূর হামসার। অন্ধকার এসে যেন ছায়া ফেলল তার চোখে মুখে। আহম মুসার তা দৃষ্টি এড়াল না। মূর হামসারের একটি হাত তুলে নিয়ে সে বলল, জানি তোমার ব্যথা বুঝতে পারছি, কিন্তু ভেবো না বন্ধু। মনে রেখ, আহমদ মুসাকে ফাঁদে ফেলার জন্যই সিঁড়িকে অপহরণ করা হয়েছে। তারা ভেবেছে। আহমদ মুসা কথা শেষ করতে পারল না। অভাবনীয় সংকোচ এসে তার কণ্ঠ রোধ করে দিল। তারা কি ভেবেছে মুসা ভাই? অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করে লাভ নেই মূর হামসার। চলো উঠি। সবগুলো জায়গা আমাকে দেখতে হবে আর একবার, বলে আহমদ মুসা উঠে দাঁড়াল। মূর হামসারও উঠল। যেতে যেতে আহমদ মুসা বলল, স্মার্থা চুরি করা স্পিড বোটে চড়ে সিঁড়িকে নিয়ে পালিয়েছে। সাথে ছিল আলী আকছাদ। প্রশ্ন হল কোথায় গেল তারা? আহমদ মুসা মূর হামসারকে নিয়ে সিঁড়ির ঘরে প্রবেশ করল। বাহুল্য বর্জিত ঘর। একটি খাট, মাথার কাছে একটি ছোট টেবিল, পাশে একটি চেয়ার। খাটের পিছন দিকের চাদর অনেকখানি নিচে ঝুলে পড়েছে। আহমদ মুসা বলল, সংজ্ঞাহীন সিঁড়িকে টেনে তোলার সময় চাদর এমনভাবে নিচে নেমে গেছে নিশ্চয়। মূর হামসার দেখাল জুমলাক ও আহমদ জালুত কোথায় পড়েছিল। সেদিকে চাইতে গিয়ে খাটের কোণায় পড়ে থাকা একখণ্ড দলা পাকানো কাগজের দিকে আহমদ মুসার দৃষ্টি আকৃষ্ট হল। কৌতূহলবশে কাগজ খণ্ডটি তুলে নিয়ে ভাঁজ ভেঙে চোখের সামনে মেলে ধরল। কাগজের লেখার দিকে চোখ বুলাতেই চোখ দুটি তার উজ্জ্বল হয়ে উঠল। ইউরেকা, ইউরেকা বলে সে চিৎকার করে উঠল। মূর হামসার আহমদ মুসার দিকে অবাক দৃষ্টিতে তাকাল। আহমদ মুসার এ ধরনের উচ্ছ্বাস স্বাভাবিক নয়। উদ্গ্রীব কণ্ঠে সে বলল, কি পেয়েছেন? কি আছে ওতে মুসা ভাই? সিঁড়ির সন্ধান পেয়ে গেছি মূর হামসার। সিঁড়ির সন্ধান? কোথায় সিঁড়ি? আহমদ মুসা কাগজটি মূর হামসারের হাতে তুলে দিতে দিতে বলল, সিঁড়িকে জাম্বুয়াঙ্গোতে নিয়ে গেছে ওরা। মূর হামসার কাগজটির উপর নজর বুলিয়ে বলল, কাগজ তো তাই বলছে। আসলেও তাই। সিঁড়িকে মিন্দানাওয়ের বাইরে নিয়ে যেতে পারেনি। ওদের ষড়যন্ত্র তেমন ডিপ রুটেড ছিল না। যদি তা হতো তাহলে ওদের জন্য জাহাজের ব্যবস্থা হতো। আলী আকছাদকে স্পিড বোট চুরি করতে হতো না। আর মিন্দানাওয়ে জাম্বুয়াঙ্গো ছাড়া তাদের আর কোন নিকটবর্তী ঘাঁটি আমি দেখি না। থামল আহমদ মুসা। পরে আবার বলল, ভালোই হল মূর হাসমার। কি ভালো হল? আমাদের জাম্বুয়াঙ্গো অপারেশন পিছিয়ে দেয়া হয়েছিল। এখন আমি নিজেই যাব জাম্বুয়াঙ্গোতে। মুসা ভাই, বলো। আমিও যাব জাম্বুয়াঙ্গো। যেতে চাও? যদি আপনার অনুমতি মিলে। আমি জানি সেখানে তুমি উপস্থিত থাকলে অনেক কাজ হবে,
কিন্তু আপো পর্বত তো অরক্ষিত থাকবে। এখানকার ষড়যন্ত্রের মূলচ্ছেদ করা গেল না এখনো। দেখ, রুনার মার মুখ থেকে কোনো কথা বের করতে না পারলেও এখন বোঝা যাচ্ছে রুনার মার সাথে আলী আকছাদের কোনো প্রকার যোগাযোগ ছিল। সম্ভবত আলী আকছাদি কাগায়নে খবর পাঠিয়েছে আমাদের সম্পর্কে। রুনার মাকে তাহলে আর কি করা যায়? আহমদ মুসা হাসল। বলল, শিরি রুনার মাকে খুব ভালোবাসে। রুনার মার মুখ থেকে কথা বের করার ক্ষেত্রে এই ভালোবাসাই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু জাতীয় প্রয়োজনের স্থান ব্যক্তিগত ভালো লাগা না লাগার অনেক ঊর্ধ্বে মূর হামসার। মুহূর্তকাল থেমে আহমদ মুসা বলল, আমি ঘুরে আসি জাম্বুয়াঙ্গো থেকে। তারপর দেখব কি করা যায় রুনার মাকে নিয়ে। আপনি জাম্বুয়াঙ্গোতে কবে যাত্রা করছেন তাহলে? কবে নয়, আজই। কিন্তু এই আহত শরীর নিয়ে এইভাবে তাতে কি হল? সময় নষ্ট করা যায় না এক মুহূর্ত। ক্লুক্লাক্সক্লানের মতো নরপিশাচের চক্র আর দুটি নেই মূর হামসার। আমার উপর ওরা ক্ষেপে আছে ভয়ানকভাবে। আহমদ মুসার কথা শুনে মূর হামসারের চোখে দুটি উদ্বেগাকুল হয়ে উঠল। পিতৃমাতৃহারা ছোট বোনটি তার কোথায় কিভাবে আছে কে জানে। নরপিশাচদের হাতে যদি কিছু হয়ে যায় ওর। আর ভাবতে পারে না মূর হামসার। চোখের কোণ দুটি তার চিক চিক করে উঠে। আহমদ মুসা সেদিকে চেয়ে বলল, চিন্তা করো না মূর হামসার। বলেছি তো আমাকে ফাঁদে ফেলার টোপ হিসাবে সিঁড়িকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না, তবু আমার বিশ্বাস আমাকে ফাঁদে ফেলার পূর্বে সিঁড়ির গায়ে হাত তুলতে তারা সাহস পাবে না। তারা জানে এর পরিণাম কত ভীষণ হতে পারে। কথা বলতে বলতে আহমদ মুসার চোখ দুটি জ্বলে উঠল। এক অজেয় শপথে দৃঢ় হয়ে উঠল তার মুখ। ফিলিস্তিন বিজয়ী আহমদ মুসা পরিপূর্ণ রূপ নিয়ে যেন প্রতিভাত হল মূর হামসারের চোখে। আর এর মাঝে মূর হামসার যেন খুঁজে পেল এক পরম নির্ভরতা। পড়ন্ত বেলা। ১৬ সাগরের বুকে ধীরে ধীরে নেমে যাচ্ছে সূর্য। মোটরচালিত একটি বোট মিন্দানাওয়ের পশ্চিম উপকূল ঘেঁষে তীরগতিতে এগিয়ে যাচ্ছে দক্ষিণ দিকে। বোটের ডেকের উপর দুটি মাঝারি ধরনের কামান। দুপাশে চেয়ে যেন ওরা হা করে আছে। বোটে মোট ৫ জন ক্রু। স্টিয়ারিং হুইল ধরে বসা ড্রাইভারের পাশে বসে আছে আহমদ মুসা। তার সামনে জাম্বুয়াঙ্গো শহরের একটি ম্যাপ। ম্যাপের পাতায় যেন ডুবে গেছে আহমদ মুসা। বামে বনানীর সবুজ সমুদ্র আর ডাইনে ১৬ সাগরের অন্তহীন জল। এরই মাঝ দিয়ে এগিয়ে চলেছে আহমদ মুসার এক দুঃসাহসিক অভিযান।